নিলয়েরা বসে আছে তাদের সিক্রেট রুমে। কাব্য বলে, আজকে আমাদের ক্যাসিনো খেলতে ক্লাবে যেতে হবে, সবাই রেডি হও, আজকে নিলয় লিড করবে। নিলয়কে মেকআপ দিয়ে হলিউড হিরোদের মতো বানিয়ে দিয়েছে, চোখ দুটো বিড়ালের চোখের মতো বানিয়ে দিয়েছে লেন্স পরিয়ে। নিলয় কদিনে ক্যারেটে শিখেছে, বেশ বক্সিংও শিখেছে, জিম করে আগের থেকে তার শরীর অনেক বেটার অপশনে নিয়ে এসেছে। ওরা সবাই একসাথে বের হয়। ওদের টার্গেট আজকে ওয়ারিয়র ক্লাব থেকে টাকা হাতানো। অর্ক আর সিয়াম হ্যাক করে আগে থেকেই ক্লাবের ক্যামেরা নিজেদের কন্ট্রোলে নিয়েছে। এটা সম্ভব হয়েছে মাসুমের দ্বারা। মাসুম আগেই ক্লাবে এসে সব সিসি ক্যামেরার কোড চিপ লাগিয়ে এনে দিয়েছিল ওদের দুজনের কাছে। তারপরে ওরা দুজন হ্যাক করে নিজেরা অ্যাক্সেস নিয়ে নেয়। আর এই ক্যাসিনো খেলাতে ক্লাবের পক্ষ থেকে একজন করে ব্যক্তি খেলে বড় বড় টেবিলে, আর তাদেরকে ক্যামেরার সাহায্যে জানিয়ে দেওয়া হয় কোনটা পড়বে। ফলে তারা সেই সংখ্যাটাকেই বাজি হিসেবে রাখে। আর নিলয় নিধির পাঠানো সিগন্যালে বাজি ধরে কোটি কোটি টাকা আয় করবে। ওরা ক্লাবে প্রবেশ করে। এটা আরও বড় একটি ক্লাব, মেয়েদের ছড়াছড়ি এখানে। নিলয় একটা বড় টেবিল চুজ করে। নিলয় গিয়ে বসলো টেবিলে, গায়ে সাদা শার্ট ও কালো কোট পরা, চোখে চশমাও আছে, চুলগুলো বড় করে সামনে মেলে দেওয়া, লুকিং সো গুড। নিলয় বসতেই ক্লাবের পক্ষ থেকে একটা ছেলে আসে সেই টেবিলে। ব্ল্যাক জ্যাক গেম শুরু হয়। নিলয় জানে এখানে কতগুলো ট্রিক্স করতে হবে। 52টি কার্ডের হিসেব রাখতে হবে, যা গাণিতিক ক্যালকুলেশন করেই বের করতে হবে। তারপর সিগন্যাল বুঝতে হবে। নিধি অন্য টেবিলে আছে। কার্ড ভাগ করা হয়, কয়েন চিপ বাড়িয়ে দেওয়া হয় নিলয়ের কাছে। নিলয় সেগুলোতে টাকা ধরে 50 লাখ। নিলয়ের সামনে ক্লাবের পক্ষ থেকে ডিলার বসে আছে। ডিলারের দৃশ্যমান কার্ডের উপর ভিত্তি করে প্রতিটি খেলার হাত একটি গাণিতিকভাবে বের করে গেম খেলাটা সর্বোত্তম উপায়। নিলয় ম্যাথ করতে শুরু করে, ফলে তার কার্ড কাউন্টিং আরও সহজ হয়। প্রতিকূলতা কখন বেশি অনুকূল হয় তা নির্ধারণ করতে ডেকে থাকা উচ্চ থেকে নিম্ন কার্ডের অনুপাত ট্র্যাক করা। নিলয়কে সিগন্যাল পাঠানো হয়েছে। নিধি ইশারা করে সিগন্যাল দিয়েছে। নিলয়ের কাজ এবার বেট সাইজিং করা, নিজের ক্ষতি কমাতে এবং সর্বাধিক জয়ের জন্য অনুকূল পরিস্থিতি বা ব্যাংকরোল পরিচালনায় বাজির আকার সামঞ্জস্য করছে নিলয়। এরপরও যদি নিলয় হারে তবে মার্টিনগেল সিস্টেম অ্যাপ্লাই করবে। এতে জয়ের সাথে পূর্ববর্তী ক্ষতি পুনরুদ্ধার করতে প্রতিটি হারের পরে বাজি দ্বিগুণ করা, যদিও এটির জন্য একটি বড় ব্যাংকরোল এবং টেবিলের সীমা সহ সতর্কতা প্রয়োজন। তবুও ডাবল বাজিতে নিলয় আগের হার তুলবে এটা তার কাছে ব্যাপার না। ফিবোনাচি এবং ডি আলেমবার্ট সিস্টেম তো আছে। এটা একটা গাণিতিক ক্রমগুলির উপর ভিত্তি করে ক্রমবর্ধমান বেটিং কৌশল, যা সাধারণত মার্টিনগেলের চেয়ে নিরাপদ, কিন্তু লাভের সম্ভাবনা কম আক্রমণাত্মক। তাই নিলয় এই পদ্ধতিতে খুব কম আসে। নিলয়ের বুদ্ধি আছে। বুদ্ধিমত্তার সাথে বাজি নির্বাচন করে নিলয়। লাল কালো বা বিজোড় জোড়ের মতো বাইরের বাজিতে বাজি ধরা প্রায় 50-50 মতো দেয়। একক সংখ্যার বাজির তুলনায় ঘরের প্রান্ত কমিয়ে দেয়। নিলয় বাজিতে 50 লাখের কয়েন চিপ ধরল। প্রথম বোর্ডের সংখ্যা 19। নিলয় 19-এ বাজি ধরে একবারে 2 কোটি তুলে নেয়। নিলয়ের প্রথম চান্সে 2 কোটির একটা বিশাল টার্গেট তুলে নিয়ে একটা সিগারেট জ্বালায়। ক্যামেরাতে ক্লাবের মালিক শাওন সেটা দেখতে পায়। নিলয়ের খেলার ট্রিক্স সে নজরে রাখে। আবার খেলা শুরু হয়। শাওনের লোক ওই টেবিলে ডিলার মহিনের কাছে সিগন্যাল পাঠানোর আগেই নিলয় আসল সংখ্যাতে বাজি আবার 1 কোটি লাগিয়ে দেয়। সেই বোর্ডেই আবার আরও 1 কোটি টাকা ওঠে। মানে কয়েক ঘন্টার ভিতরে নিলয় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শাওন বুঝতে পারে না নিলয়ের কাছে এত দ্রুত সিগন্যাল যাচ্ছে কি করে। অর্ক আর সিয়াম হাসতে থাকে, কারণ ওরা সিগন্যাল ব্লক করে দিচ্ছে বারবার। আর নিলয়ের কাছে নিধি আরও দ্রুত সিগন্যাল পাঠাচ্ছে। নিধি আর মাসুম আলাদাভাবে বের হয়ে যায়, কারণ তারা ক্লাবে আসলে কেউ কাউকে চিনবে না, এটাই রুলস। শাওন বুঝে যায় নিলয় একজন খুব বুদ্ধিমান প্লেয়ার। নিলয় শেষ বাজি খেলার জন্য তার কাছে থাকা 3 কোটি টাকার চিপস কয়েন বাড়িয়ে দিয়ে বলে, না কাউকে ভরসা করি না কাউকে ভয় করি, যেটা করি নিজের ইচ্ছে মতো করি। বাজি 3 কোটি, খেলবে কেউ? নিলয়ের কথা শুনে টেবিলে থাকা সবাই চুপ হয়ে যায়। টেবিল ছেড়ে অনেকে উঠে পড়ে। মালিকের কাছে সিগন্যাল পাঠাতে হবে কয়েনের বদলে টাকা দেওয়ার জন্য। ক্যাসিনো খেলাতে কেন কয়েন চিপস ব্যবহার করা হয়? আসলে কয়েন চিপসের উপরে টাকার মান লিখে রাখা হয়। এটা নানা রঙের হয়ে থাকে।
টেবিলের মান অনুসারে এই চিপসের টাকার পরিমাণ লেখা থাকে। বড় টেবিল, তাই এখানে লাল চিপসে সাধারণত 1000 টাকা থাকবে, আবার সবুজ চিপসে 2000, হলুদে 3, এভাবে চিপস সাজানো থাকে। নগদ অর্থের বদলে চিপস থাকার কারণ জুয়া খেলার সময় নগদ টাকা চোখের সামনে থেকে চলে গেলে দেখতে সবারই কষ্ট হবে। তখন এটা খেলতে অনেকেরই মনোযোগ চলে যাবে, খারাপ লাগা শুরু হয়ে গেমসটা তখন নাও খেলতে পারে। তাই সেই জন্য খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার জন্য এই চিপস ব্যবহার করা হয়, যাতে করে খেলোয়াড়ের মনে একটা ধারণা হয় যে কয়েনই তো যাচ্ছে, অন্য কিছু না। টেবিল ছেড়ে সবাই উঠতেই শাওন আসে সেখানে। শাওন এসে বলে, হাই, আমি শাওন। নিলয়ের দিকে হাত বাড়ায় শাওন। নিলয় মুচকি হাসে। নিলয় শাওনের সাথে হ্যান্ডশেক করে বলে, পরিচয় দিতে ইচ্ছুক নই। ক্যাসিনোতে পরিচয়ের বদলে টাকার হিসেব দেখা হয়। টাকা বুঝে দিন, কেটে পড়ি। টেবিলে যত টাকা জমা হয়েছিল সেগুলো শাওনের লোক নিয়ে গেছে। সেটা 1.5 কোটি হয়েছে। শাওনের লোক খেলেছিল বলে শাওন নিজে হেরেছে 1.5 কোটি টাকা। শাওন বলে, আসো আমার সাথে। নিলয়কে কাব্য বলে, নিলয় যাস না, টাকা লাগবে না, চলে আয়। ওরা কিন্তু তোকে ডেকে নিয়ে যাচ্ছে অন্য কারণে। ওরা সবাই দূরে ক্যামেরাতে দেখছে। কেবল ক্লাবের সামনে কাব্য বসে আছে গাড়ি নিয়ে। কাব্য সব শুনছিল। নিলয়ের কানে ব্লুটুথ ইয়ারপড। নিলয় আস্তে করে বলে, আমি টাকা চাই। টাকা চাইতে চাইতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেব, হয়তো টাকার উপরে, নয়তো লাশের উপরে, বাট টাকা আমার চাই। নিলয় ভিতরে আসে। ক্লাবের ভিতরে একটা সিক্রেট জায়গা, সেখানে সুন্দরী নারীরা আছে। ঘরে ঢুকতে নিলয়কে দেখে সুন্দরী অল্প বয়সী মেয়েরা ছোট ড্রেস পরে নিলয়ের কাছে আসলো। নিলয় ওদেরকে সরিয়ে দেয়। শাওন হাসে। শাওনের প্ল্যান ছিল নিলয়কে নারীর দেহের আকর্ষণে ভুলিয়ে নিলয়কে মাতাল করা, কিন্তু নিলয় সিগারেট খেলেও ড্রিঙ্কস করেই না। নিলয় বসলো একটা বিছানায়। 4 জন মেয়ে আসে, বিকিনি পরা। মেয়েগুলো হট ও সুন্দরী। নিলয় চারপাশে গায়ের সাথে লেগে নিজেদের বিলিয়ে দিতে ব্যস্ত হয়। শাওন বলে, এগুলো সব তোমার। আজকে সারা রাত মস্তি করো। মেয়েগুলো নতুন এসেছে, তুমি হলে স্পেশাল গেস্ট। মজা করো ওদের সাথে। ব্রো, ছেলে থেকে পুরুষ হয়েছি। অভিমানের চোখ লাল হয়, কিন্তু চোখে জল আসে না। আমার নেশা নারীতে নয়, আমার নেশা টাকাতে। আর টাকার নেশাকে পেশা করে শেষ হব, তবুও নারীর শরীর আমায় টানবে না। আমি মাতাল হই না, আমি মাতাল করি। আমার নারীর দেহের গন্ধ টানে না, আমাকে টান টাকার গন্ধ। তাই আমার উপরে নারীর মাইন্ডে গেম না খেলে টাকার বস্তা নিয়ে আসো। নিলয় মেয়েদেরকে সরিয়ে দেয়। ওরা অবাক হয়েছে। এই মেয়েগুলো সপ্তাহখানেক এসেছে, তাতেই অন্তত 1,500 ছেলেদের বিছানায় শুয়েছে, কিন্তু এই রকম ছেলে সে প্রথমবার দেখছে। নারীদের সে দূরে সরিয়ে দিচ্ছে। শাওন মুচকি হাসে। সবাই ঘরের সিসি ক্যামেরাতে নিলয়কে দেখতে থাকে। নিধি মেয়েটা চুপচাপ নিলয়ের কাণ্ড দেখছে। মেয়েটা দিন দিন নিলয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে নিলয়ের অ্যাটিটিউড দেখে। শাওন বলে, এত টাকা কিভাবে নিয়ে যাবে? বস, টাকা জলদি দিয়ে দাও। টাকা নিয়ে আসছে। ওই টাকা নিয়ে আয়। 4 জন বিশাল দেহি গার্ড ভিতরে আসে, সাথে করে টাকার 3টা লাগেজ। নিলয় সিয়ামকে সিগন্যাল দেয়, বলে, ওদের সব সিসি ক্যামেরা বন্ধ করে দে। এই রুমের কোনো কিছুই যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে। রুমের ভিতরে এসে 4 জন ছেলে দরজা লক করে। শাওন গিয়ে রুমের স্পিকারে গান ছেড়ে দেয়। মমতাজের লোকাল বাস গানটা চলতে শুরু করেছে। মেয়েগুলো ঘরের কোণাতে গিয়ে দাঁড়ালো। কাব্য বলে, নিলয়, এই জন্যই তোকে বলছিলাম যাস না ওর সাথে। ক্লাবে এইসবই চলে, বেশি টাকা জিতলে ঝামেলা করে, ওরা খারাপ। শাওন বলে, ওর টাকা বুঝে দাও। নিলয় হাসতে থাকে, শব্দ করে হাসলো। একটা গার্ড আসে তার কাছে। গার্ড এসে নিলয়ের মুখের উপরে ঘুষি মারতে যাবে, তখনই নিলয় তার পায়ের বুট থেকে একটা চিকন স্ক্রু ড্রাইভারের মতো ধারালো, শক্ত আর বেশ ভারী শলাকা বের করে গার্ডের গলার মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। রক্ত ফিনকে দিয়ে নিলয়ের বুকের উপরে এসে পড়ে। সাদা শার্ট লাল রক্তে ভিজে একদম রঙিন হয়ে গেছে। মেয়েগুলো ভয়ে চিৎকার করে উঠল। নিলয় বসা থেকে ওঠে, আস্তে আস্তে বলে, সুনামে নয়, বদনামে অভ্যস্ত। দাসত্ব নয়, রাজত্ব করতে এসেছি। রাজা নয়, মহারাজ আমি। মহারাজ না হতে পারি, নবাব হয়ে মরব। শাওনের চোখ বড় হয়ে যায়। ওই রুমের সিসি ক্যামেরাতে দেখছে নিলয়ের লোকেরা
কাব্য, সিয়াম, মাসুম, অর্ক আর নিধি যেন চুপ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বলছে না। নিলয় বলে, ব্রো তোরা কি ভাবছিস আমি ভালো ছেলে? আরে না রে ব্রো, আমি একটা পাগল রে। কাব্য বুঝে ফেলেছে নিলয় এবার পুরোপুরি সাইকো ক্যারেক্টারে ঢুকে গেছে। গেমস শেষ না করা অবধি নিলয়ের মাথা কাজ করবে না। নিলয় সিগারেট জ্বালালো। গার্ড আসে নিলয়ের কাছে। বিছানায় পড়ে থাকা গার্ডটার গলা থেকে লোহার ধারালো শলাকাটা বের করে দৌড়ে আসা গার্ডের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। এত দ্রুত ঢুকিয়ে আবার বের করে আরেক চোখে ঢুকিয়ে দেয় নিলয়। তখনই বক্সে গান চেঞ্জ হয়ে বসন্ত বাতাসে সৈগ গানটা প্লে হয়। নিলয় সেটাতে নাচতে শুরু করে। নিলয়ের মুখে গায়ে রক্ত লেগে আরও বিভৎস লাগছে। নিলয়ের কাছে গার্ডরা ভয়ে আর আসে না। নিলয় দ্রুত ওদের কাছে যায়, পাঞ্চ মারে দুজনের কিডনি সোজা। দুজনে দুই ঘুষিতে ফ্লোরে পড়ে যায়। শাওন ভয়ে আঁতকে ওঠে। সে ভুল করে ভুল সময়ে ভুল মানুষের সাথে ঝামেলা করে ফেলেছে। কাব্য বলে, নিলয়, শাওনের কাছে যাস না। কথা শোন ভাই, ওকে মারলে সমস্যা হবে কিন্তু। সব ক্লাবের মালিকের কাছে খবর চলে যাবে। নিলয় শোন। নিলয় কান থেকে ব্লুটুথ বের করে, তারপর পায়ের সাথে পিষে সেটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। কাব্য চুপ হয়ে গেছে। সে জানে নিলয় কথা শুনবে না। নিলয়ের এখন মারার নেশা চেপে গেছে। নিলয় শাওনের কাছে যায়। নিলয়ের কাণ্ড দেখলেও নিলয়ের কথা শোনা যায় না আর। নিলয় শাওনকে বলে, ব্রো টাকার নেশায় ক্লান্ত হয়ে আমি টাকার উপরে নয়তো লাশের উপরে বিশ্রাম নিতে এসেছি। শক্তিশালী ও সাহসী হও, ভয় পাবে না, আশা হারাবে না, কারণ উপরওয়ালা যেখানেই থাকুক না কেন আমার সাথে আছে। নিলয় টেবিলে থাকা মদের গ্লাস হাতে নেয়, তারপর শাওনের মুখের উপরে সেটা দিয়ে জোরে বাড়ি দেয়। শাওনের মুখে কাঁচ ঢুকে গিয়েছে। চিৎকার করে ওঠে শাওন। নিলয় গিয়ে স্পিকারের সাউন্ড বাড়িয়ে দেয়। তখন গান চলে, আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে। নিলয় নাচতে নাচতে শাওনের কাছে আসে। কোমর থেকে পিস্তল বের করে শাওনের দিকে তাক করে। শাওন বলে, ভাই আমাকে মারিস না, তুই সব টাকা নিয়ে চলে যা। তুই কে রে? নিলয় নাচতে থাকে, শরীর দুলিয়ে বলতে থাকে, মরার কোকিল এবার এসেছে ঘুম ভাঙাতে নয়, ঘুম পাড়াতে। আমি অমানুষ, আমি হিংস্র। শাওন ভয় পায় আরও, বলে, তুই একটা সাইকো। নিলয় আর সুযোগ দেয় না, গুলি করে শাওনের কপালে। কয়েক সেকেন্ডের ভিতরে শাওন মরে যায়। নিলয় মেয়েগুলোর দিকে তাকায়। মেয়েগুলো ভয়ে এক জায়গাতে জড়সড় হয়ে আছে। নিলয় ওদেরকে ডাক দেয়, ওরা আসে না। নিলয় চিৎকার করে ডাকে। আয় এদিকে, মেয়েগুলো ভয়ে ভয়ে আসে নিলয়ের কাছে। নিলয় বলে, আয় একসাথে নাচি। যদি না নাচিস বুঝেছিস তো কি করব। মেয়েগুলো গানের সাথে নাচতে শুরু করে দেয়। নিলয়ের কাণ্ড দেখে ওর লোকেরা স্তব্ধ হয়ে গেছে। নিলয় যে কতটা ভয়ঙ্কর তা ওরা আজ টের পেয়েছে। সে পুরোই সাইকো। এতটা হিংস্র রূপ ওদেরও নেই। নিলয়ের বুদ্ধি, শক্তি, অ্যাটিটিউড, হিংস্রতা সব কিছু আছে। নিলয় ওদের সবগুলো সরতে বলে। পিস্তল আর লোহার শলাকাটা গুজে নিয়ে টাকার লাগেজ নিয়ে বের হয়। দরজা লাথি মেরে ভেঙে বের হয় সে। নিলয়কে দেখে সবাই ভয় পায়। অনেক বীভৎস লাগছে ওকে। ক্লাবের সব গার্ডরা দৌড়ে আসে। নিলয় বলে, দৌড়ে যাও ঘরের ভিতরে, তোমাদের বস পড়ে আছে। গার্ডরা দৌড়ে চলে যায়। নিলয় দ্রুত বেরিয়ে আসে। কাব্য গাড়ি নিয়ে ক্লাবের সামনে আসে। নিলয় গাড়িতে উঠে টাকাগুলো ভিতরে রেখে কাব্য গাড়ি টানতে যাবে, তখনই নিলয় থামায়। ততক্ষণে গার্ডরা চলে এসেছে। নিলয় গাড়ি থেকে নামে। কাব্য বলে, ওই কি করছিস? গাড়িতে উঠ, ওরা চলে এসেছে। নিলয় দৌড়ে পিছনে আসে। গাড়ি থেকে নাম্বার প্লেট টেনে তুলে ওদের দিকে ছুঁড়ে মারে। তারপর দৌড়ে গাড়িতে উঠে পড়ে। গার্ডরা হাত বাড়ায়, কিন্তু আর এক সেকেন্ড লেট করলে নিলয় ধরা পড়ত। নিলয় দ্রুত উঠতে কাব্য গাড়ি টান দেয়। পিছনে গার্ডদের গাড়িও আসতে থাকে, কিন্তু কাব্যর গাড়ি চালানোর স্কিল অনেক ভালো। কাব্য গাড়ি টানতে থাকে 100 কিমির উপরে। কন্ট্রোল অনেক ভালো। চোখে নিমেষে কাব্য ক্লাব এরিয়া ছেড়ে শহর থেকে বের হয়ে চলে আসে অনেক দূরে। অর্করা সেখান থেকে চলে গেছে। একটা নদীর পাড়ে এসে নিলয় গাড়ি থামাতে বলে। নিলয় গাড়ি থেকে নামে। নামলি কেন এখানে? হিসু করবো রে। শালা মাদা, জলদি কর। ওই হারামি, অনেক জ্বালিয়েছিস, সাথে ভয়ঙ্করও। কি করলাম? গাড়ির নাম্বার প্লেট খুলে দিলি, যেন ওরা এই গাড়ির হদিশ না পায়। নতুন নাম্বার প্লেট লাগাবো। চোখে রক্ত পড়েছে, ধুয়ে আসি। গাড়ি সোজা কর, বাড়িতে ফিরতে হবে ভোরের আগেই। নিলয়ের কথা শুনে কাব্য হাসে। নিলয় এখন স্বাভাবিক কথা বলছে। পাগল নিলয় পুরোটাই।
শার্লিনকে নিয়ে রতন আর ময়না তাদের বস্তিতে নিয়ে আসলো। নদীর তীরে ছোট্ট একটি বস্তি, বস্তির নাম মধুবন বস্তি। এখানের মানুষের প্রধান জীবিকা হলো মৌচাক থেকে মধু কালেক্ট করে বিক্রি করা। শার্লিনকে নিয়ে ওরা সেখানে আসে। সবাই দেখতে আসে শার্লিনকে। বস্তিতে থাকা সবাই কালো বর্ণের, আর শার্লিন সাদা আর অতীব রাশিয়ান বিউটি। শার্লিনের মুখে পানি ছেটানো হয়। শার্লিন বালুর উপরে শুয়ে আছে। মুখের উপরে অনেক জোরে পানি পড়তে সে লাফ দিয়ে উঠল। চারপাশে তাকিয়ে দেখে নোংরা একটা জায়গাতে সে বসা, নিচে বালু, কেমন যেন পচা গন্ধ আসছে এখান থেকে। শার্লিনের জ্ঞান ফিরতে টুনি বলে, মামা মায়েটার জ্ঞান ফিরছে। শার্লিন ওদের ভাষা বুঝতে পারে না। হাত দুটো ফাইটিং স্টাইলে বসে সবার দিকে তাকায়। সবাই শার্লিনকে দেখে হাসতে থাকে। ওদের ভিতরে বাবলু ক্লাস 8 অবধি পড়েছিল, আর পড়া হয়নি। শার্লিন বলে, হু আর ইউ? শার্লিনের কথা কেউ জবাব দেয় না। সবাই বলে, এ মেয়ে কি কথা বলে? শার্লিনের মুখটা শুকনো শুকনো লাগছে। টাটকা সুন্দর পাত্রে একটুখানি মধু এনে টুনি এগিয়ে আসে। শার্লিন ভয় পায়। টুনি পিচ্ছি একটা মেয়ে, ক্লাস 3 বাচ্চা, তবে সাহসী অনেক। এই বয়সে গাছে উঠে মৌচাক ভাঙতে পারে। টুনি শার্লিনের মুখে হাত দিয়ে রক্ত জমাট বাঁধা জায়গাটা বুলিয়ে দিতে থাকে। শার্লিন বুঝতে পারে তারা অ্যাটাকার নয়, তারা ফ্রেন্ডস। টুনি মধু বাড়িয়ে দিয়ে বলে, এই মেয়ে, এটা খাও, তোমার ভালো লাগবে। শার্লিন চোখ গোল করে মেয়েটার দিকে তাকায়। গায়ে মুখে ময়লা লেগে থাকলেও টুনি দেখতে বেশ কিউট। কথায় আছে না, রাখালের ঘরে রাজকন্যা জন্মায়, টুনি ঠিক সেই রকমই, মায়াবী একটা চেহারা। টুনি হেসে দেয়। শার্লিন ওদের ভাষা বুঝতে পারে না। টুনি হাসি দিয়ে বলে, এই মায়েরার মনে হয় কানে শুনতে পারে না, বোবা হয়েছে, তবে দেখতে সুন্দর আছে গো। আমি এই মায়েরার সাথে থাকবো। খাইতে বোঝো না? খাড়াও, আমি তোমারে দেখাই দেই। টুনি মধু কিভাবে খেতে হবে দেখিয়ে দেয়। শার্লিন বলে, হোয়াট ইজ ইট? অ্যান্ড হু আর ইউ? হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? শার্লিনের কথা শুনে সবাই বলে, এ কোন ভাষাতে কথা বলছে, কিছুই তো বুঝি না। তখন বাবলু সবাইকে বলে, এই মাইয়াটা ইংরেজিতে কথা কইছে, তোমরা বুঝবা না, আমি অল্প বুঝতে পারি। শার্লিন মধু খায়, বেশ ভালো লাগে ওর। টুনির দিকে হাত বাড়ায়, টুনিও হাত বাড়ায়। বাবলু আসে শার্লিনের কাছে, প্রশ্ন করে, হোয়াট ইজ ইয়োর নেম? শার্লিন বাবলুর দিকে তাকায়। শার্লিন চাইনিজ, জাপানিজ, রাশিয়ান, ফরাসি আর ইংরেজি জানে ও বোঝে। বাবলুকে ইংরেজিতে কথা বলতে দেখে সে বলে, মাই নেম ইজ শার্লিন, অ্যান্ড ইউ? মাই নেম ইজ বাবলু। হু আর ইউ? শার্লিন যে পুলিশ সেটা বলতে চায় না, কারণ এটা বললে হয়তো অনেক বিপদ হতে পারে, যেটা আমেরিকাতে হয়েছে। তাই শার্লিন বলে, I am a tourist. I came here to visit, but the robbers caught me, so I ran away and fell into the river. বাবলু আর বুঝতে পারে না এত ইংরেজি, তবে বাবলু যতটুকু বোঝে সে অনুসারে বলে, ইট ইজ মাই কান্ট্রি অ্যান্ড ইট ইজ নেম বাংলাদেশ অ্যান্ড ইউ আর এ, মানে আমরা হানির চক থেকে মধু কাট করি। শার্লিন কপাল কুঁচকে তাকায়। বাবলু জানে না কতটুকু বুঝতে পেরেছে, তবে এতটুকু জানে শার্লিন ভিজিট মানে দেখতে এসেছে দেশ। তাই ওরা শার্লিনকে অনেক খাতির করে। ভালো বিছানা তৈরি করে একটা তাঁবু বানিয়ে দেয়। নদীর মাছ ভেজে গরম ভাত দিয়ে শার্লিনকে খেতে দেয়। শার্লিন তো ক্ষুধার চোটে 2 প্লেট ভাতই খেয়ে ফেলেছে। সে আগে কখনো এত সুন্দর খাবার যেন খায়ইনি। ভাত প্রথম খাচ্ছে। রাশিয়াতে থাকতে সে সবসময় বাকফিট, বাজরা, ওট এবং গমের কাঁসা জাতীয় খাবার খেয়েছে। মটরশুঁটি, পরিস, ব্রিটিশ মটর পুডিং খেয়েই জীবন পার করেছে। বাদাম অর্থাৎ হ্যাজেলনাট, আখরোট, বাদাম, কাইমাক অর্থাৎ ক্রিমি ফোম এবং শুকনো ফল যোগ করে সুজি এবং দুধ থেকে তৈরি একটি রাশিয়ান পোরিস ডিশ শার্লিনের বেশ পছন্দ। দুদিন রাতুল চাঁদনিকে এক মুহূর্তের জন্যই ছাড়েনি। চাঁদনি অনেকবার রাতুলকে বলেছে একটু রেস্ট নিয়ে করতে, কিন্তু রাতুল রেস্ট নেয়নি। রাতুল যেটা চেয়েছিল সেটা পেয়েছে, ছাড়বে নাকি? রাতুল সকালে উঠেছে, দরজা কড়া নাড়ার শব্দ। চাঁদনির গায়ে কিচ্ছু নেই। রাতুল চাঁদনির কপালে চুমু দিয়ে বলে,
বাইরে যেতে হবে। কখন আসবা? জানি না, ঘুমাও। ঘুম ভাঙলে নতুন কিছু দেখতে পারবা। কথাটা বলেই রাতুল কাপড় পরে নেয়। তারপর বাইরে আসে। মিঠু দাঁড়িয়ে আছে। মিঠু বলে, স্যার সব কিছু রেডি, নতুন মালগুলো এখানে কবে আনবেন? আর একটা খবর আছে, শাওনকে চিনেন না? ওয়ারিওর ক্লাবের মালিক, সে মার্ডার হয়েছে। একটা ছেলেটাকে মেরে ফেলেছে। আপনাকে নিয়ে সব ক্লাবের মালিকেরা মিটিং করতে চেয়েছে। রাতুলের ঘোর কাটে শাওনের কথা শুনে। রাতুলের সবচাইতে বড় ক্লাব মিডনাইট মাস্তি। এখানে কি নেই যা বিটিতে নিষিদ্ধ থেকে শুরু করে সব কিছু আছে। তবে শাওন ছোট ক্লাবের থেকে বড় ক্লাবের মালিক ছিল। রাতুল বলে, সমস্যা নাই, মিটিং পরে হবে। আগে জেমসের পাঠানোর মালের হিসাব বুঝিনি, আর নতুন পার্টি আসলে কি করতে হবে বুঝেছিস তো? সব কিছু পারফেক্ট হতে হবে। ওকে স্যার, চিন্তা নাই, আপনি মালগুলো দেখে আসেন, আমি এদিকটা দেখছি। রাতুল বের হয়। জেমসকে কল দেয় সে। জেমস বাংলা জানে অনেকটা। অনেক বছর ধরে বিজনেস করছে সে। বাংলাটা তার শেখা হয়েছে। রাতুলের কল পেয়ে জেমস বলে, হেই ব্রাদার, আপডেট কি? ব্রাদার, মালগুলো চেক করতে যাচ্ছি। গ্রেট, তুমি আগে মালগুলো দেখো। একটা রাশিয়ান বিউটি কুইন তোমার কাছে পাঠিয়েছি, 30 পিস পিওর কিউট বিউটি মাল। রিয়েলি? আগের একটা রাশিয়ান মাল আমার এখনও ক্লাবে কাঁপাচ্ছে। ব্রাদার, রাশিয়ান আর চাইনিজ মেয়ে লাগবে। আগেরগুলো সেল করে দিয়েছি অন্য ক্লাবের মালিকদের কাছে। অবশ্যই পাবে, তুমি আমার পেমেন্ট দিবা। ইয়েস ব্রাদার, 100 কোটির হলে তোমাকে 50 কোটি পাঠাবো। নো নো, 200 কোটি হবে। 100 আমার, 100 তোমার। ইউ আর এ ব্রাদার। ওকে ওকে, গুড বাই। রাতুল ফোন কেটে দেয়। রাশিয়ান মেয়েটাকে এবার রাতুলের চাই। এমন মেয়ে আগে একটা এসেছিল, সেটা এই ক্লাবের সবচাইতে দামি পতিতা। তাকে এক রাত পেতে হলে গুনতে হয় 1 লাখ টাকা। সেটা সবার জন্য না, তবে খালি সে নয়, এমন 30 জন মেয়ে আছে যাদের মাধ্যমে রাতুল এক রাতে 30 লাখ টাকা আয় করে। রাতুল চলে যায় গোডাউনে। সামিয়ার কল। রাতুল রিসিভ করে না। আজকে মালগুলো ঠিকমতো বুঝে নিয়ে সে বাড়িতে যাবে ঠিক করে, না হলে সামিয়ার খারাপ লাগবে। যদিও সামিয়ার খারাপ লাগা না লাগা দিয়ে রাতুলের কিছু যায় আসে না। সামিয়ার কোনো ধারণাই নেই তার হাজব্যান্ড কী করে বেড়ায়। এতটুকু জানে যে তার হাজব্যান্ডের একটা 10 তলা বিশিষ্ট রেস্টুরেন্ট আছে, সেখানে পার্টি শার্টি হয়। এসব দেখাশোনার জন্যই রাতুল সব সময় ব্যস্ত থাকে। কিন্তু রাতুলের তো প্রতিবারই নতুন কোনো মেয়ের সাথে সময় কাটাতে হবে, এটা তার অভ্যেস। মিমি মাহিমের কাছে আসলো, আমতা আমতা করে বলল, আমার কাজিনরা আসবে বেড়াতে। মাহিম ফোনের থেকে মুখ তুলে তাকালো। আজকে ওর সাথে একজনের কথা হয়েছে। সে হলো ইনভেস্টর। ওর নাম শুভ্র। শুভ্রের সাথে মাহিমের কথা হয়েছে অনলাইনে। মাহিমের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছিল, প্রথম শেয়ার বাজারে 10 লক্ষ টাকা লস করলাম। তখনই একজন মেসেজ করে আর সে জানায়, আমি একজন ইনভেস্টর, আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করব। আপনি কি আমার সাথে কাজ করবেন শেয়ার বাজারে? মাহিম নিজেও একজন ইনভেস্টর। এমন আরেকজনকে পেলে বেশ ভালোই হবে। মাহিম রাজি হয়ে যায়, দেখা করার কথাও বলে। শুভ্রও হ্যাঁ জানিয়ে দেয়। কি হলো, কিছু বলো। আচ্ছা আসুক, তবে এসে যেন তোমার সাথে বেশি গা ঘেঁষে না থাকে। তোমার ছেলে কাজিনরা ওরা ওরকম না। শাট আপ, যেটা বলছি সেটা শুনবা। কে কেমন অত কিছু আমি শুনতে চাইনি। ঠিক আছে। মাহিম বাইরে আসে। শুভ্রের সাথে তার দেখা করতে হবে। শুভ্রকে একটা ঠিকানা দেয় মাহিম। শুভ্র সেখানে বাইক নিয়ে আসে। শুভ্র হলো নিলয়। নিলয় শেয়ার মার্কেটে নতুন শুভ্র নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যেন সবাই তাকে এই নামেই ভালো করে চেনে। শুভ্র দেখে মাহিম বসে আছে রেস্টুরেন্টে। শুভ্রের হাতে ব্রিফকেস। শুভ্র মানে নিলয় গিয়ে বসলো সেখানে। হ্যালো, আমি শুভ্র। আপনি মাহিম সাহেব তাই না? জি, আপনি শুভ্র তাই না? হুম। নিলয় চেয়ারে বসে ব্রিফকেস খুলে টাকা দেখায় মাহিমকে। তারপর নিলয় বলে, কাজের কথায় আসি, আমি কোটি টাকার মালিক, কিন্তু আমার আরও টাকা চাই। আমি যদি ইনভেস্ট করি তাহলে আমি কত প্রফিট পাবো? আমাকে লাভ দিতে হবে। বিট কেস অফ করুন, পাবলিক প্লেস। ইনভেস্ট করলে লসও হতে পারে, তখন কি করবেন?
কোনো সমস্যা নেই। সারাদিন দুজনে কথা বলে, বেশ ফ্রি হয়ে যায় ওরা। মাহিম এমন একজনকেই খুঁজেছিল, কিন্তু এতদিন পর পেয়েছে। মাহিমের প্ল্যান, শুভ্রের টাকা দিয়ে সে শেয়ার বাজারে নামাবে। লস হলে ওর নিজের কিছুই হবে না, যা হবে শুভ্রের। শুভ্রকে বলে, ভাই দুপুর তো পার হচ্ছে, আমার বাসার সামনেই, চলো আজকে আমাদের বাসায় লাঞ্চ করে যাবে। শিওর। হ্যাঁ, কোনো সমস্যা আছে নাকি? ভাবি আছে নাকি? আরে না, আমি তো বিয়েই করিনি। ও, তাহলে চিন্তা কিসের? ওয়েট, টাকাগুলো আমার লোকের কাছে রেখে আসি, ওরা সামনে আছে। নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা কাব্যদের কাছে চলে আসে। কাব্য গাড়িতে নতুন রং করেছে, নাম্বার প্লেট চেঞ্জ করেছে। কাব্যদের কাছে আসতে নিলয়কে বলে, তুই আসলে করতে চাচ্ছিস কি বলতো? বললাম লোকটার সাথে দেখা করে আমরা শেয়ার বাজারে পরিচিতি পাবো। শেয়ার বাজারে পরিচিত শুভ্র করাবে, আমি স্ক্যাম করব ওর সাথে। প্রথমে 20 লাখ লস করব, তারপর 50 লাখ তুলে নেব ওর থেকে। কিন্তু ব্ল্যাক গ্যাং যেটা আছে তারা কিন্তু ছাড়বে না, ওরাও লস খেয়েছিল সেদিন। এটা ব্যাপার না, যা তোরা বাড়িতে। আমি এখন ওর সাথে যাব ওর বাড়িতে। আর শোন, নতুন বিজনেস শুরু করব। তুই হবি ইনভেস্টার, আমি হব শেয়ার মার্কেটে ইউজার। সব কয়টাকে সরিয়ে আমি কোম্পানির লঞ্চ করব, আর তখনই হবে বড় স্ক্যাম। কালো টাকাকে কিভাবে সাদা টাকা বানাতে হবে সেটা আমি জানি রে। নিলয় গত দুদিন আগে কতগুলো মার্ডার করলো, দুদিন পর নিজের আসল চেহারা নিয়ে বাইরে বের হয়েছে। নিলয় যে কখন কি করতে চাইছে সব ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক আস্তে আস্তে আরও ফাইটিং স্কিল বাড়াতে শুরু করে। ডাকাতি করার সব রকম কৌশল নিজের আয়ত্ত করে নিয়েছে। আজকে সে নতুন একটা বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছে। জামিল তাকে ডেকেছে, সবাই দাঁড়িয়ে আছে। জামিল বলে, ডাকাতি করাটা আমাদের পেশা, কেউ ধরা পড়লে নিজে মরে যাব, কিন্তু কখনো কোনো কাউকে প্রকাশ করব না। জি ওস্তাদ। ওস্তাদ, কার বাড়িতে ডাকাতি করবো এবার? আফজাল সাহেবের বাড়িতে করতে হবে। ওস্তাদ, এমপির বাড়িতে ডাকাতি করতে চাই। অনেকের কথা শুনে চমকে ওঠে ওরা। এই পিচ্চি ছেলে বলে কি, সে নাকি এমপির বাড়িতে ডাকাতি করতে চায়? জামিল কপাল কুঁচকে তাকায়। রাকিব বলে, এই পাগল হয়েছিস তুই? এমপিকে চিনিস? এমপি আমাদের থেকেও ডেঞ্জারাস, সে মানুষ মেরেই এমপি হয়েছে। আর তার বাড়িতে ডাকাতি করা মানে আত্মহত্যা করা। কান খুলে শোন কথাগুলো। ওস্তাদ, ওদেরকে বলেন রেডি হতে, এমপির বাড়িতে ডাকাতি করব। একজন চোরকে মারলে পত্রিকাতে আসা হয় না, নেতাকে মারলে তবেই তো পত্রিকাতে আসা যাবে। এমপির বাড়িতে ডাকাতি করব, আমি লিড করব এই ডাকাতিটা। ওস্তাদ, ওটা কিছু বলেন না কেন? সে কি পাগল হয়ে গিয়েছে? সে জানে কি বলছে। থাম তোরা, অনেক কাছে আয়, এদিকে এসে বস। অনেক এগিয়ে যায়, জামিলের পাশে গিয়ে বসে অনেক। অনেককে এক হাত দিয়ে জড়িয়ে নেয় জামিল। জামিল জানে অনেকের ভিতরে একটা অপূর্ণীয় ক্ষুধা আছে। জামিল বলে, মা ভাইয়ের সাথে দেখা হয়েছে? না, তারা নিখোঁজ, নতুবা মরে গেছে। আমার কোনো পিছুটার নেই ওস্তাদ, আমার হারানোর কিচ্ছু নেই। যার জন্য কাঁদতাম তাকে তো নিজেই মেরে ফেলেছি। এমপি আমার বন্ধু, সে এমপি হতে চাওয়ার জন্য আমাকে 5 বছর জেলে পাঠিয়েছিল। ওকে মারার অনেক ইচ্ছা ছিল। দুজনে কত ডাকাতি করেছি জানিস? যে বাড়িতে যেতাম আগে নোটিশ করে যেতাম যে ডাকাতরা আসছে, তারপর অনেক টাকা হলো। সে নতুন লোক এনে আমার থেকে মব ডাকাতি করে, আমার স্ত্রী ছেলেকে মেরে সে চলে যায়। আরেক বাড়িতে ডাকাতি করে আমাকে ফাঁসিয়ে দেয়। আমি ওর জন্য প্রায় 6 বছর জেলে ছিলাম, তবে আমি ফিরে এসেছি। এমপির নাম মিজান। মিজানকে মারা সহজ নয়, পারবি না এখন, সময় হোক ওকে মারবো। ওস্তাদ, জীবন হলো একটা ছোট কাচের বোতলের মতন, সুন্দর করে রাখলে অনেক দিন যায়। ঝড় হলে নাড়া লাগলে পড়ে গেলে কাচের বোতলটা ভেঙে যায়। কিন্তু জীবনের মানে এখানে এসে ভিন্ন। মন ভেঙে কাচের মতন টুকরো টুকরো হওয়ার পরেই মানুষ শক্ত হয়, নতুন করে ফিরে আসে, আর তখন সে হয় সবার কাছে পরিচিতি একজন। আমি যখন বলেছি এমপির বাড়িতে ডাকাতি করব, তার মানে করবই। কোনো কিছু বাধা হবে না আমার কাছে, আমি এমপিকে মেরিয়ে আসবো, এটা আমার ওয়াদা ওস্তাদ। অনেক বসা থেকে উঠে দাঁড়ায়, সেখান থেকে চলে যায় সে। অনেকে কদিনে বেশ তীর চালানো শিখেছে। অনেক ধনুক নিয়ে তীর চালানো প্র্যাকটিস করতে থাকে। রাকিব আসে ওস্তাদের কাছে। ওস্তাদ, আমি বুঝেছি ওকে। পারবি না, ওর মধ্যে আমার নিজের অস্তিত্ব দেখতে পাচ্ছি।
আমার ছেলের মতো হয়েছে, জেদি একদম। আমিও এমন ছিলাম। অস্ত্র রেডি কর, সবাই রেডি হয়ে নেই। আমি আরও পোলাপান এনে দিচ্ছি। মিশন আজকে হবে। আমার বিশ্বাস আছে সে পারবে। তোরা আর ওকে বোঝাস না, তার মতো করে ভাবতে দে। জামিলের কথা মতো আর কেউ অনেককে কিছু বলে না। সবাই অস্ত্র, ড্রেস আপ, গাড়ি, লোকজন সব কিছু রেডি করতে কাজ শুরু করে। অনেকের মাথায় কি প্ল্যান আছে কে জানে। নিলয় আর মাহিম আসে মাহিমের বাড়িতে। এতক্ষণে মিমির কাজিনেরা চলে এসেছে। লাঞ্চের টাইম হয়ে গেছে। কলিং বেল বাজায় মাহিম। মিমি তার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছিল। কলিং বেল বাজতেই মিমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। মিমি দরজা খুলেই দেখতে পায় মাহিম দাঁড়িয়ে আছে। মাহিম বলে, রান্না কি হয়েছে? হ্যাঁ, আমি লোক এনে রেঁধে নিয়েছি। ভেতরে আসো, তোমার জন্য সবাই বসে আছে। আমার সাথে একটা গেস্ট এসেছে। এই যে, উনি হলেন শুভ্র। মাহিম পিছনে তাকায়। পিছনে কেউ নেই। মাহিম বলে, আরে কই গেল? ভিতরে যাও, আমি নিয়ে আসছি। মাহিম চলে আসে সেখান থেকে। সিঁড়িতে দাঁড়িয়ে আছে নিলয়, ফোনে কথা বলছে। মাহিমকে দেখে বলে, তুমি যাও, আমি কথা বলে ঢুকছি। মাহিম হেসে ভিতরে চলে আসে। মিমিকে জলদি খাবার দিতে বলে। মাহিম ওদের কাজিনদের সাথে মোলাকাত করে। সবাই খাবার টেবিলে বসে। মিমিও বসে সেখানে। তখনই মাহিম বলে, ওই, তুমি বসলা কেন? আমাদেরকে বেড়ে দিবে কে? হ্যাঁ, কাদি তুমি তুমি পরে খাবা। দুলাভাই, ও বসুন না আমাদের সাথে। তাহলে তুমি উঠে সবাইকে খাবার সার্ভ করো। তোমার বোন বসুক। ফাহিম কোনো কথা বলল না। সে চুপচাপ বসে থাকে। সৈকত বলে, আচ্ছা তাহলে খাবার শুরু করি। মাহিম তখনই বলে, আমার গেস্ট আসবে, অপেক্ষা করো। তার জন্য মিমি যাও, পানি নিয়ে আসো প্লিজ। মিমি চলে যায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় মাহিম। মাহিম দ্রুত দরজার কাছে আসে। নিলয়কে দেখে বলে, ভিতরে আসো বাদার। নিলয় ভিতরে আসে। নিলয়কে আসতে দেখে ফাহিম, রিয়া, সৈকত সবাই হা করে তাকিয়ে আছে। কারণ এটা তো সেই ছেলে যাকে ওরা গরিব বলে পিটিয়েছিল, মিমিকে ভালোবাসি বলেছিল বলেই মেরেছিল বিয়ের দিন। নিলয়কে দেখেই ওরা উঠে দাঁড়ায়। নিলয়ের গায়ে কোটটাই পরা। মাহিম একটা চেয়ার এগিয়ে দেয়। নিলয় সেই চেয়ারে বসে। এত খাবার, আর বাড়িতে তো দেখি অনেক মানুষ। নিশ্চয়ই এখানে ভাবি আছে। হ্যাঁ, মানে আছে। আর এত খাবার সব আমার স্ত্রী রাখছে। ওর রান্নার হাত বেশ ভালো। ও গ্রেট। শুভ্র সাহেব, ওরা হলো আমার ওয়াইফের কাজিন, আর উনি হলো আমার বিজনেস পার্টনার। হাই গাইস। ফাহিমেরা একে অপরের দিকে চেয়ে তাকিয়ে থাকে। কি বলবে বুঝতে পারছে না। নিলয়কে কেন মাহিম শুভ্র বলছে? এটা আদৌ নিলয় তো? মিমি এমন সময় ফ্রিজ থেকে পানি নিয়ে আসলো। খাবার টেবিলের কাছে আসতে শুনতে পায়, কি ব্যাপার, তোমরা খাওয়া শুরু করো? চোখ চলে যায় মিমির নিলয়ের দিকে। নিলয়কে দেখেই কাঁচের জগটা হাত থেকে পড়ে যায় মিমির। মিমির হাত পা কাঁপতে শুরু করেছে। ভয় পায় সে। এমনিতে মাহিম তাকে উঠতে বসতে মারধর করে। এখন যদি নিলয় সব কিছু মাহিমকে বলে, তাহলে মিমির অবস্থাটা যে কত খারাপ হবে এটা কেবল মিমিই জানে। মাহিম চিল্লিয়ে ওঠে। সবাই মাহিমের দিকে তাকায়। নিজেকে শান্ত করতে পারে না মাহিম। নিলয় মাহিমের হাত ধরে বলে, আরে রিল্যাক্স, উত্তেজিত কেন হচ্ছেন? উনি কি আমাদের ভাবি নাকি? কাজ করতে গেলে এমন হয়। ভাবি, সালাম নেবেন। মাহিম সাহেব বসেন, আমি হাত ধুয়ে আসি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। মিমির কাছে আসে। পড়ে থাকা কাঁচের জগটা উঠিয়ে মিমির হাতে দেয়। নিলয় হেসে বলে, ভাবি সাবধানে কাজ করবেন। পায়ে পড়লে পাটাই তো কেটে যেত। তখন ভাইয়ের জন্য কষ্ট করে রাখতে পারতেন। সাবধান। নিলয় হাত ধুতে চলে যায়। মিমির যেন পা নড়ছে না। মাহিম ইশারা করে মিমিকে আবার পানি আনার জন্য। মিমি দৌড়ে নিয়ে আসে। কিছু সময় পর একসাথে বসে সবাই খাবার খেতে থাকে। প্রায় খাওয়া শেষ সবার। মিমি নিলয়ের পাশে আসলো। কাঁপা কাঁপা হাতে নিলয়ের প্লেটে মাংস তুলে দিতে যাবে, তখনই সেটা পড়ে যায় নিলয়ের প্যান্টের উপরে। দামি পোশাক নিলয়ের গায়ে। নিলয় তখনই লাফ দিয়ে ওঠে। মাহিম দেখতে পায় বিষয়টা। মাহিম খুব কষ্টে রাগটা কন্ট্রোল করে রাখে। মিমি সরি সরি করতে থাকে। নিলয় বলে, ইটস ওকে, ওয়াশরুমে যাচ্ছি, আমার খাওয়া শেষ। তাহলে আমি ভুল করে। নো প্রবলেম। নিলয় ওয়াশরুমে যায়। মাহিম তোয়ালে নিয়ে যেতে বলে মিমিকে। মিমি ওয়াশরুমের ভিতরে আসে। নিলয় প্যান্টে দাগ মুছতে থাকে। পিছন থেকে মিমি বলে, তুমি এখানে কেন? কি চাও? হ্যাঁ, কেন এসেছো? এক্সকিউজ মি, সরি, আমাকে কিছু বলছেন?
নিলয়, মজা করো না। নিলয়, হু ইজ হি? ম্যাম, আমি শুভ্র, ইউ নো। মানে? আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, টেল মি। ও সরি, আসলে। ওকে দেন। কি? তোয়ালে। ও হ্যাঁ। রান্নাটা অনেক ভালো হয়েছে ভাবি। নিলয় হাত মুছে মুচকি হেসে মিমির হাতে তোয়ালেটা দিয়ে দেয়। মিমি বুঝতে পারছে না কি হচ্ছে। নিলয় সোফাতে এসে বসে। কিছু সময় পর রুমের দরজা থেকে মাহিমের মৃদু স্বরের চিৎকার শুনতে পায়। একটা চড়ের শব্দও শুনতে পায় নিলয়। মাহিম মিমিকে মারছে আর বলছে, এসব কি? হ্যাঁ, একজন গেস্টের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেটা শিখনি? কারে বিয়ে করলাম আমি আল্লাহ! শুধু রূপ আছে, কোনো গুণ নেই। সারা জীবন এই রূপ নিয়ে থাকিস, বুঝেছিস তো? তোর রূপের আমি 12টা বাজাবো। আজকে থেকে বাড়ির সব কাজ করবি, থালা বাসন পরিষ্কার থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু, না হলে তোর খবর আছে। নিলয় মুচকি হাসে, মনে মনে বলে, ভালো জায়গাতেই বিয়ে হয়েছে। রাতুল এসেছে গোডাউনে। মেয়েদের রুমেই আগে ঢোকে রাতুল। ঢুকেই অবাক হয়, কারণ এত সুন্দরী মেয়েকে সে আগে দেখেনি যেন। সবগুলো যেন স্বর্গের দেবীর মতো চেহারা। আমেরিকান, জাপানিজ, চাইনিজ, ফ্রান্স, জার্মান, পর্তুগিজের সুন্দরীরা রাতুলের সামনে। বিরাট দেহের গার্ড এসে দাঁড়ায় রাতুলের কাছে। রাতুল সবার মাথা গুনতে থাকে। 29টা হয়। আবার গুনে সে, আবারও সেম সংখ্যা হয়। জেমস বলেছিল 30টা মেয়ে দিয়েছে, তাহলে এইখানে 29টা কেন? আরেকটা কোথায়? রাতুল দরজা আটকাতে বলে। জেমসকে কল করে। জেমস ব্রাদার, তুমি বলেছিলে 30টা মেয়ে পাঠাইয়েছ, সেখানে 29টা কেন? নাকি তুমি ভুল গুনেছিলে? রাতুল মাই ব্রাদার, আমি নিজে গুনে পাঠিয়েছি। 30টা আছে, চেক করো ভালো করে। অনেকবার করেছি, ভিডিও কলে এসে দেখো তুমি। রাতুল ভিডিও কল দেয়। প্রতিটা মেয়েকে দেখিয়ে দেখিয়ে গুনতে থাকে। জেমস 29 এসে থামে। জেমস বলে, শার্লিং মিসিং। হোয়াট? শি ইউজ এ রাশিয়ান স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ। সে কোথায়? হোয়াট? সেই রাশিয়ান মেয়েটার মিসিং আর সে পুলিশ? ব্রাদার, আমার এখানে আসতে গিয়ে রাস্তার মধ্যে আমার ট্রাক অ্যাক্সিডেন্ট করে আর ক্যান্টিনাররা খাদে পড়ে যায়। সেইখান থেকে নদী আরও গভীর, ক্যান্টিনার ভেঙেছিল, হয়তো সেইখান থেকে সার্নিল নদীতে পড়ে যায়। অনেক উঁচু থেকে পড়েছে, মনে হয় না সে বেঁচে আছে। নো, শার্লিনকে তুমি চিনো না। সে কমান্ডেন্টার। সে সিক্রেট মিশনে এসেছিল আমেরিকাতে। তাকে এত টর্চার করি, তবুও সে কিভাবে এসেছে কারোর নাম বলেনি। সে অনেক ডেঞ্জারাস। তাকে খুঁজে বের করো। লাশ না দেখা অবধি শিওর হতে পারছি না। ওকে ব্রাদার। রাতুল ফোন কেটে দেয়। ড্রাগস আর অস্ত্রগুলো চেক করে, সেগুলো ঠিকঠাকই আছে। গার্ডদের ভালো মতো পাহারা দিতে বলে রাতুল চলে আসে। মিঠুকে কল করে সব কিছু জানিয়ে দেয়। শার্লিন নামের কোনো বিদেশি মেয়েকে খুঁজে যেন বের করে। যেভাবেই হোক তাকে লাগবেই রাতুলের। রাতুল সোজা বাড়ির দিকে যেতে থাকে। একটু শান্তিমতো ঘুমানোর দরকার। 2-3 দিন চাঁদনের সাথে থেকে একটুও ঘুমায়নি ঠিকমতো। বাড়িতে গিয়ে সে ঘুমোবে। শার্লিন অনেকটা সুস্থ হয়ে গেছে। ওদের বস্তিতে একটা ভাঙাচোরা স্কুল আছে। সে স্কুলের টিচার আছে, তার নাম চামেলি। চামেলি ম্যাম শার্লিনের থেকে একটু বয়সে বেশি। চামেলি এসেছিল টুনির জন্য। টুনির মেধা ভালো, কিন্তু 2-3 দিন ধরে সে স্কুলে আসছে না। না আসার কারণ হলো শার্লিন। শার্লিনের সাথে টুনি এখন অনেক বকবক করে। টুনির কথা না বুঝলে টুনি আকার ইঙ্গিতে অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেয়। শার্লিনকে মাছ ধরা শেখায়, মধুর চাক কাটাও শেখায়। শার্লিন ভয়ে মৌমাছির কাছে যায় না। এভাবে টুনি স্কুলে যায়নি। চামিনা এসেছিল আর সেদিনই শার্লিনের সাথে তার কথা হয়। শার্লিনের সাথে কথা বলে জানতে পারে শার্লিন ভিজিট করতে এসেছে বাংলাদেশে, কিন্তু কিছু খারাপ লোকদের কারণে সে নদীতে পড়ে যায়। দূরে বেশ উঁচুতে রাস্তা দেখা যায় ওদের বস্তি থেকে। শার্লিন চামেলিকে প্রশ্ন করে, আমি এখান থেকে যেতে চাই। বাংলাতে বলছি বোঝানোর জন্য। অনেকটা পথ পাড়ি দিয়ে বাজার পড়বে। সেই বাজারটা অনেক বড়। বাজারের মাঝখানে একটা ক্লাব আছে। সেই ক্লাবের সামনের রোডে অটো রিক্সা স্ট্যান্ড। সেখান থেকে অটো বা রিক্সাতে উঠে বলবা ছায়ামণি থানাতে যাব, তোমাকে নিয়ে যাবে। তারপর থানায় জানিয়ে দেখতে পারো তোমার পাসপোর্ট ভিসা পাওয়া সম্ভব কিনা। আচ্ছা,
ক্লাব না, ক্লাবের নাম কি? ক্লাবের নামটা হলো লেটস নাচো, সবাই নাচো ক্লাব বলেই জানে। শার্লিন এখন সব বুঝতে পারে। আমেরিকা থেকে এখানে মেয়েদের পাঠানো হয় হয়তো কোনো ক্লাবে বার ডান্সার নতুবা পতিতাবৃত্তির জন্য। শার্লিন সব কিছু নিয়ে বেশ রিসার্চ করতে শুরু করে। শার্লিন ফোন চাইতে গিয়েও চায় না, কারণ সে কারোর সাথে যোগাযোগ করবে কিভাবে, কারণ নাম্বার তার মনে আসছে না। আর তাছাড়া তার কাছে পাসপোর্ট ভিসা নেই। যদি পুলিশ তাকে আটকায়, আবার যে জন্য জেমস এখানে পাঠিয়েছে তাকে সে যদি বেঁচে আছে জানে, তাহলে ঠিকই জেমসের লোক খুঁজে বের করবে। এই জন্য সময় ও সুযোগ বুঝে শার্লিন এখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। চাঁদনি শুয়ে আছে, দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল। চাঁদনির কাছে রাতুলের নাম্বারটাও নেই। চাঁদনি দরজা খুলল, কিন্তু দরজার সামনে 4 জন গার্ড। চাঁদনিকে দেখে বলে, বাইরে যাওয়া নিষেধ, ভিতরে থাকুন। চাঁদনি ভিতরে আসে। কিছু সময় পর আবার তার চোখটা লেগে আসে। হঠাৎ মনে হলো কে যেন তাকে দেখছে। চাঁদনি চোখ মেলে তাকায়। একটা অপরিচিত ছেলে বসে আছে তার রুমে। চাঁদনি দ্রুত কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নেয়। সে টি শার্ট পরা আছে। ছেলেটাকে দেখে চাঁদনি ভয় ভয় নিয়ে বলে, কে আপনি? আমার রুমে এভাবে এসে বসে আমাকে দেখছেন কেন? জানেন না এটা আমার রুম? আমার হাজবেন্ড আছে কিন্তু। হা হা হা, আমি তাপস, আমি এক রাতের জন্য তোর হাজবেন্ড। মানে কি মানে করছিস রে মাগি? ডং চুদাও, আমি তোকে এক রাতের জন্য 40,000 টাকা দিয়েছি। শুনলাম তুই একদমই নতুন এসেছিস, আমি এখানকার বড় কাস্টমার, তাই তো তোকে এক রাত ফুল টাইমের জন্য 40,000 নগদ দিতে হয়েছে। এখন আমি তোর সাথে যা ইচ্ছা করব। কি বলছেন আপনি? আমি এই রাতুলের স্ত্রী, আর আপনি এসে বলছেন কেন? রাতুল জানতে পারলে কি করবে জানেন? বেরিয়ে যান এখান থেকে, গার্ড। আরে আরে, এই মাগি তো দেখে ভালো চিৎকার করে, তবে এটাই আমার পছন্দ। বেশি দাম নিয়েছে, দেখতেও তো সুন্দর, সাপের ফুসফুসানিও তো দেখছি আছে, ভালো জিনিসটা আমার ভালো লাগছে। চাঁদনি ওড়না নিয়ে দৌড়ে দরজার কাছে যায়। দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো দরজা খোলা হয় না। সাউন্ড প্রুফ রুমে চাঁদনি জোরে জোরে ডাকতে থাকে রাতুলকে, কিন্তু রাতুল তো দূরে থাক, একটা পিঁপড়ারও খোঁজ নেই। তপন এগিয়ে আসে চাঁদনির কাছে, চাঁদনির হাত ধরে। চাঁদনির যেন তখনও মনে হয় সে স্বপ্ন দেখছে। চাঁদনি কষে একটা চড় দেয় তপনের গালে। তপন হাসতে থাকে। চাঁদনি 2 হাত চেপে ধরে পিছন থেকে জড়িয়ে ধরে সে, তারপর কাঁধে চুমু দেয়। চাঁদনি বলে, ছাড় আমাকে, ছাড় বলছি, রাতুল জানলে তোকে মেরে ফেলবে। চাঁদনির কথা তার কানে যায় না। চাঁদনিকে দেখে তপন একদম অস্থির হয়ে যায়। চাঁদনিকে তার না খেলে সে যেন স্থির থাকতে পারছে না। চাঁদনিকে নিয়ে বিছানার কাছে আনে সে, তারপর কষে একটা চড় দেয় চাঁদনির গালে। তুই ডং করিস? তোকে কত হাজার টাকাই কিনেছি, জানিস তুই কোথায় আছিস? জানিস এই ফ্লোরটা পতিতাপল্লী, তোকে রাতুল এখানে এনেছে। এটা রাতুলেরই, এখন বেশি কাহিনী করলে গলা টিপে মেরে ফেলবো তোকে, বুঝেছিস? দেরি করবি না, সব খুল এখনই। মানে কি? রাতুল এটা কখনোই করতে পারি না। রাতুলকে আমার কথা বলেন, এমন করছেন আপনাকে সে মেরে ফেলবে। আরে এ দেখি নাসরবান্দা। আচ্ছা দাঁড়া, রাতুলের সাথে তোর কথা বলিয়ে দিচ্ছি। তপন ফোন বের করে, রাতুলকে কল দেয় সে। রাতুল তখন কলিং বেল বাজাতে যাবে তার নিজের বাসায়, এমন সময় কল আসে। রাতুলের বিজনেস ফোনটা বাজতে থাকে, সে রিসিভ করে। তপন স্পিকার দেয়, রাতুল স্যার, আমি আসছি কিন্তু। আরে কে তপন ভাই? আরে আপনি আসছেন? এটা ফোনে বলা লাগে? মাল সব রেডি আছে, মিঠু বুঝিয়ে দিবে। স্যার আমি তো মালের পাশেই, কিন্তু বারবার সে রাতুল রাতুল করছে, কিন্তু কিছু বলেন। আরে ধুর, কি বলবো, যেটা ইচ্ছে করেন, সারা রাত সময় কাটান, যা ইচ্ছে করেন। সে এখন একটা পতিতা। রাতুল? ও চাঁদনি। আচ্ছা শোনো, তপন সাহেব অনেক টাকার মালিক, তাকে তুমি যত বেশি সুখ দিবা সে তত তোমাকে টাকা দিবে। তোমার টিপস সেগুলো, ভালো মতো সার্ভিস দিও। আমি তোমার স্ত্রী। আরে ধুর, এমন স্ত্রী অনেকগুলো আছে ওইখানে। চুপ কর মাগি,
যা জামা খুলে শুয়ে পড়। রাতুল ফোনটা কেটে দেয়। চাঁদনির চোখ যেন ঝর্ণার মতো হয়ে গেছে। সে চোখের জল আটকে রাখতে পারে না, অঝরে সে কেঁদেই চলেছে। তপন হাসে, উঠে দাঁড়ায়, গা থেকে সবগুলো কাপড় খুলে ফেলে তপন। চাঁদনি অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। ওর যেন কথা বলার শক্তি নেই। তপন কাছে আসে চাঁদনির, এসে চাঁদনির বুকে হাত দিয়ে জোরে চেপে ধরে। চাঁদনির যেন ব্যথাটাও অনুভব হয় না। একটানে চাঁদনির গা থেকে টি শার্ট খুলে নেয়। চাঁদনির ভরা যৌবনের মধু দেখে তপন যেন পুলকিত। এত সুন্দর দৃশ্য বহু আগে দেখলেও চাঁদনি যেন সব থেকে স্পেশাল কিছু। চাঁদনির ঠোঁটে চুমু খায় তপন। তপন আর দেরি করতে পারে না, চাঁদনির উপরে ঝাঁপিয়ে পড়ে। রাতুল বাড়ির ভিতরে প্রবেশ করে, সামিয়াকে ডাক দেয়, কিন্তু সামিয়াকে সে পায় না। সিম্মি কাছে আসে, মেয়েকে দেখেই রাতুল জড়িয়ে ধরে। সিম্মি বলে, পাপা, আম্মুর পা পুড়ে গিয়েছে। রাতুল এটা শুনে দ্রুত রুমে আসে। সামিয়ার পা পুড়ে গেছে সেটা দেখতে পায়। সামিয়া ঘুমাচ্ছে। রাতুল গিয়ে সামিয়ার পাশে বসলো, কপালে হাত বোলায়, গালে একটা চুমুও দেয় সামিয়াকে। সামিয়া চমকে ওঠে, তাকিয়ে দেখে রাতুল এসেছে। রাতুলকে দেখে বিছানা থেকে উঠতে চায়, রাতুল তাকে আটকায়। সামিয়ার সব অভিমান, মন খারাপি সরে গিয়ে হাজব্যান্ডের স্পর্শে একরাশ ভালো লাগা, খুশির আবেশ এসে সামিয়ার মন ও শরীর পুলকিত করে। ভালোবাসার শক্তি এটাই, সব স্পর্শ ভালোবাসা বহন করে না, তবে পবিত্রতা নিয়ে আসে। সব স্পর্শ নোংরা হয় না, সেখানে আবেগ ভালোবাসা থাকে, যেগুলো বর্ণনা করা অসাধ্য। রাতুলকে সামিয়া বলে, তুমি এই সন্ধ্যার সময় বাড়িতে যে, কিছুই তো রান্না নেই, তুমি বসো, আমি তোমার জন্য খাবার রেডি করি। লাগবে না। রাতুল বিছানার উপরে ওঠে, সামিয়ার পাশে গিয়ে শোয়, সামিয়াকে জড়িয়ে ধরে। সামিয়া অবাক হয়, অনেক মাস পর তার হাজব্যান্ড বাচ্চাদের মতো করে কাছে এসেছে। সামিয়ার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে থাকে রাতুল, আর সিম্মি চুপচাপ ওর বাবার পাশে গিয়ে শোয়। সামিয়া রাতুলের চুলগুলো টেনে দিতে থাকে, কপালে চুমু দেয়। রাতুল যেন আরও বুকের ভিতরে ঢুকে যায়। সামিয়া মুচকি মুচকি হাসে। বাচ্চারা যেমন করে বুকের ভিতরে এসে চিপকে থাকে, রাতুলে যেন ঠিক অমন করে শুলো। সামিয়ার হাতের উপরে এসে শুয়েছে রাতুল। সামিয়া জড়িয়ে নেয় তাকে। কয়েক মিনিটের ভিতরেই সামিয়ার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে রাতুল। সামিয়া রাতুলের চুল টানতে থাকে। ভালোবাসাটা হয়তো এভাবেই সুন্দর। সিম্মি ডাকে, পাপা, ও পাপা, আমাকে বুকে নাও। চুপ, তোমার বাবা ঘুমাচ্ছে মা, একটু ঘুমাকে ভাবে, তারপর বাবা উঠলে তোমাকে নিবে। তুমিও ঘুমাও, বাবাকে ডেকো না, ওকে? ঠিক আছে মা, ঘুমাচ্ছি। আমিও পাপাকে জড়িয়ে ধরে। তিনজন একসাথে আবার ঘুমিয়ে যায়। সামিয়া আজকে অনেক খুশি। ভালোবাসার মানুষ শত বছর পর কাছে আসলে রাগ অভিমান থাকে না। নিলয় তার মাকে নিয়ে শপিং মলে এসেছে। দামি শাড়ি কিনে দেয় তাকে। শপিং মল থেকে বের হতে নিলয়ের ফোন আসে। কাব্য কল করেছে। আরশিদা বেগমকে দাঁড় করিয়ে নিলয় কাব্যর কল রিসিভ করে। কাব্য বলে, নিলয় শোন, অনলাইনে যেসব বেটিং সাইট আছে সবগুলোর সাথে স্ক্যাম করতে চাই, এটা নিয়ে আলোচনা আছে, চলে আয়। আচ্ছা, আর শোন। কাব্যর সাথে কথা বলে নিলয়। আরশিদা বেগম আশেপাশে তাকায়। ঢাকাতে এসে সে প্রথমবার বাইরে এসেছে। অনেক কিছুই কিনে দিয়েছে তার ছেলে। আরশিদা বেগম এমন জীবনটাই চেয়েছিল, কিন্তু সেটা স্বাভাবিক থাকতে নিজের ছেলেই তাকে বোবা বানিয়ে দিয়েছে। আরশিদা বেগম হাতে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ শুনতে পায়, তুমি আরশিদা না? আমাকে চিনতে পারছো? আমি জামাল। তোমার স্বামী আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছিল অনেক আগে। তোমাদের তো খুঁজে বেরোচ্ছি আমি। আরশিদা জামালকে চিনতে পারে। একই পাড়াতে বাড়ি ছিল, কিন্তু আরশিদা কথা বলতে পারে না। জামাল কাছে আসে। কি ব্যাপার, কথা বলো না কেন? আর গায়ে তো দেখি দামি পোশাক, টাকা পয়সা হয়েছে নাকি অনেক, এই জন্য কি কথা বলছো না? তা কি করে এত টাকা হলো? ছেলের তো মনে হয় না চাকরি পাবে, তা শহরে এসে নিজের ব্যবসা খুলে বসেছো নাকি? কত করে নাও? শুনেছিলাম মেম্বার খলিলের সাথে নাকি ভালোই চলতো রাত বেরাতে। কত দিত? আমাকে বললে তো বেশি দিতাম। আরশিদা বেগম মাথা নিচু করে নিল। জামাল ভাবে আরশিদা কথা বলছে না, তার মানে সে যা বলেছে সব সত্য। সে আরও কাছে আসে, আরশিদার কাঁধে হাত রাখে। আরশিদা কাঁদছে। জামাল বলে, এই সব তো দেখেছি সত্য, লজ্জায় কথা বলতে পারছো না। চিন্তা নাই,
কোন পাড়াতে আছো? ঠিকানা দাও। রাতের দিক যাব, আমার বন্ধুরা আছে, টাকা পয়সা বাড়ায় দিবে। আরশিদা বেগম মুখ তুলে তাকায়। জামালের পিছনে নিলয় এসে দাঁড়িয়েছে। নিলয় সব কথা শুনেও নিয়েছে। আরশিদা বেগম নিলয়ের দিকে তাকিয়ে ভয় পায়। নিলয়ের চেহারার রং পাল্টাচ্ছে। আরশিদা বেগম দ্রুত এসে নিলয়ের হাত ধরে। জামাল নিলয়কে দেখে বলে, ও তোমার ছেলেও আছে এখানে? তা তোমার ছেলে তোমার দালাল নাকি? যাক ভালো, সপরিবারে বিজনেস ভালোই চলছে। ঠিক আছে, আমি নিলয়ের সাথে কথা বলছি। জামাল কাছে আসে নিলয়ের। নিলয়ের হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। আরশিদা বেগম নিলয়কে জোরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসে। নিলয় একবারে আর পিছনে তাকায়নি। নিলয় তার বাইকের কাছে আসে, সোজা তার মাকে বাড়িতে নামিয়ে দেয়। নিলয় বাড়ির ভিতরে প্রবেশ করে, সোজা গিয়ে ওর মায়ের রুমে যায়। নিলয় একটা কালো ব্যাগ বের করে। আরশিদা বেগম বসেছিল। নিলয়কে কালো ব্যাগ হাতে দেখে ভয় পায়, চমকে উঠে সোজা নিলয়ের সামনে যায়। নিলয় বলে, সামনে থেকে সর মা, আমি বলছি সামনে থেকে সর। না। সর বলছি, আমার যেতে হবে। আরশিদা বেগম জানে ওই কালো ব্যাগে কি আছে। সেই পুরনো দা আছে, যেটা দিয়ে খলিল আর থানার ওসিকে নিলয় এক কোপে মেরেছিল। নিলয় প্রায় গেলেই সেটা ধার দেয়। কালো ব্যাগের ভিতরে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা দা। কাজের লোকেরা দাঁড়িয়ে দেখছে। নিলয় বলে, আমাকে আটকাস না মা, বাড়িতে আজকে যত কাজের লোক আছে সবার ছুটি। যাও, একদিনের জন্য পরিবারের সাথে সময় কাটাও। কাজের লোকেরা অনেক খুশি। তারা চলে যায় সেখান থেকে। নিলয় তার মাকে সরিয়ে দিয়ে বাড়ি থেকে বের হলো। অর্কদের ফোন করে নিলয়, কার্ডে থাকা নাম্বারের লোকেশন খুঁজে দিতে বলে। তারপর চাঁদনির পুরো শরীর অনেক ব্যথা হয়ে গেছে। তপন তবুও চাঁদনিকে ছাড়েনি। 30 মিনিট পর পর তপন চাঁদনিকে ধর্ষণ করছে, কিন্তু চাঁদনির এতে কোনো বাধা নেই। চাঁদনি মুখ দিয়ে কোনো শব্দও বের করেনি। মাঝরাত প্রায় হতে চলেছে, অথচ চাঁদনির কোনো শব্দ নেই মুখ দিয়ে। এতে তপনের কিছু আসে যায় না। চাঁদনিকে ইচ্ছামতো ভোগ করছে, কারণ টাকা দিয়েছে অনেক। এক রাতের জন্য সে যা খুশি করবে। তপন অনেকজনের সাথেই শুয়েছে, কিন্তু চাঁদনির মতো কাউকে সে পায়নি। তপন বসার জায়গাতে বসে সিগারেট খাচ্ছে। চাঁদনির কাশি হয়। সে কোনো রকমে উঠল বিছানা থেকে। হাতে পায়ে গলায় পেটে বুকে অনেক জায়গাতে কামড়ের দাগ। সবগুলো কামড় তপন দিয়েছে। সে এতক্ষণে চাঁদনির উপর থেকেই সরেনি। আর চাঁদনি পুরো সময় রাতুলের কথা ভেবে চলেছে। সে বাথরুমে যায়, ট্যাপ ছেড়ে দিয়ে কাঁদতে থাকে সে। তার বাবার কথা খুব মনে পড়ছে। চাঁদনির বাবা কাশেম মিয়াও তার মেয়ের কথা ভাবছে। কালকে একবার দেখা করতে যাবে মেয়েটার সাথে। কেমন আছে সে দেখতে হবে। কাশেম মিয়া চোখ বন্ধ করে। ওর মাটাও এখনো হাসপাতালে। চাঁদনির বিয়েতে থাকতেও পারল না। চাঁদনি অঝরে কাঁদছে। এখন চাঁদনি বুঝতে পারে মহল্লার লোকজন কেন হুট করে এসে তার অপবাদ দিতে শুরু করেছিল। আসলে সবটাই ছিল রাতুলের প্ল্যান। রাতুল ওদের টাকা দিয়ে সব কিছু করিয়েছিল। রাতুল ইচ্ছে করেই তার রান্নাঘরে ঢোকে যেন সবাই বাইরে থেকে দরজা আটকে দিতে পারে। চাঁদনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই দরজায় আবার তপন এসে দাঁড়িয়েছে। তপনকে দেখে চাঁদনি কান্না থামায়। তপন বলে, কি প্রথমবার এসেছিস সেখানে, এর জন্য কাঁদছিস? পরে ঠিক হয়ে যাবে। তোর মতো মেয়ে এখানে হাজার খানিক আছে। উঠে আয়, এখনো রাত বাকি আছে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর পারছি না, অনেক কষ্ট হচ্ছে। দেখ, তোরে আমার ভালো লেগেছে, এই জন্য তোকে মারিনি। আমাকে রাগাস না, না হলে গালি দিব, সেটা খারাপ দেখাবে। আয় উঠ, না হলে এখানে শুরু করব। এমনিতে তোকে বেজাখালি গায়ে বেশ লাগছে। আমার তো আবার ফিলিংস চলে এসেছে, জলদি আয়। তপন চাঁদনির কাছে আসে। চাঁদনিকে কোলে তুলে নিয়ে বিছানায় আসে তপন। চাঁদনিকে শুইয়ে দেয়। ঠোঁট দুটো ব্যথা করে দিয়েছে চাঁদনির। সেই ব্যথা ঠোঁটে আবার তপন চুমু খায়। মুখের ভিতরে নিয়ে খেতে থাকে তপন। চাঁদনির আর এসব সহ্য হচ্ছে না, আর নিতে পারছে না। কিন্তু কিছু করার নেই চাঁদনির। মরে যেতে ইচ্ছা করছে তার। সে শিক্ষিত একটা মেয়ে, জীবনের কত চড়াই উতরাই পেরিয়ে এসে পড়াশোনার দিকে মন রেখেছে। এত সমস্যা থাকা সত্ত্বেও চাঁদনি কখনো এসব লাইনে আসেনি টাকা কামানোর জন্য। অথচ আজকে কিনা চাঁদনি অনেক সব কিছু রেডি করে নিয়ে বের হয়। এমপির বাড়ির সামনে এসেছে। ওরা আজ 20 জন এসেছে। ওস্তাদ রোজ নতুন নতুন বিশ্বস্ত ছেলে ধরে আনে এদের দলে।
বাড়ির চারপাশ ভালো করে দেখে নেয় অনেক। গার্ড আছে অনেকগুলো। রাহিম ভালো স্নাইপার চালাতে পারে। অনেক স্নাইপার সেট করতে বলে, তারপর বলে, গেটের সামনে যতগুলো গার্ডস আছে সবগুলোকে গুলি করো, আমি সিসি ক্যামেরার দিকে তীর ছুড়ছি। রাহিম অনেকের কথা মতো স্নাইপার সেট করে পরপর 6 জন গার্ডকে গুলি করে। অনেকও 4টা সিসি ক্যামেরাতে তীর চালিয়ে সেগুলো ভেঙে ফেলে। অনেক বলে, 10 জন ভেতরে ঢুকো, মেইন দরজায় 5 জন থাকবে, আর বাড়ির ভিতরে ঢুকতে দরজা ওখানে 5 জন থাকবে। 10 জন ছেলে চলে যায় সেখানে। অনেক তীর মেরে বাড়ির সামনের ল্যাম্পপোস্টের আলোগুলো নষ্ট করে দেয়। রাস্তার আশেপাশে তখন অন্ধকারাচ্ছন্ন। অনেক এবার সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করে। অনেক দরজার কাছে এসে দাঁড়ায়, বাকি 10 জনকে বলে, আশেপাশে যতগুলো গার্ডস আছে সবাইকে মেরে ফেলো। দরজা ধাক্কা দিই, ওরা এসে খুলো। না, বাড়ির ভিতরে সিকিউরিটি আছে, এভাবে ঢোকা যাবে না। সবাই মুখে কাপড় বেঁধে রাখো, চোখে চশমা দিয়ে দাও, পেয়ে যেন একদমই আমার নাকে বা চোখে না আসে। আর সবাই দরজার সামনে থেকে সরো, আমি না বলা অবধি কেউ যেন কিছুই না করে। ঠিক আছে। অনেক দরজায় টোকা দেয় কয়েকবার। দরজা খোলার শব্দ হলো। অনেক একটা অজ্ঞান করার বোম ফেলে দেয়। দরজা খুলতেই অনেক বোমটা ব্লাস্ট করে, সাদা ধোঁয়া বের হতে থাকে। ঠিক তখনই কতগুলো গুলি চলে অনেকদের উপরে, তবে সেগুলো ফাঁকা গুলি। 10 জন সিকিউরিটি দরজার সামনে গুলি করে, কিন্তু অনেকেরা তো আগে থেকে দরজার সামনে থেকে সরে গিয়েছিল। অনেক বলে, ফায়ার। ঠিক তখনই রাকিবেরা সবাই গুলি করতে করতে ভিতরে প্রবেশ করে। অনেকও বোম ফেলতে ফেলতে যায়। 20 জন বাড়ির বাইরে থাকে আর ওরা 10 জন ভিতরে প্রবেশ করে। সামনে যাকে পায় তাকেই মারতে থাকে। ওরা সবাই এমপি মিজানের ঘরে আসে, কিন্তু মিজানকে পাওয়া যায় না। সে সিক্রেট ঘরে যায়। রাকিব বলে, এমপি কোথায়? আগে ডাকাতি করো, আমি দেখছি এমপি কোথায়। অনেকের কথা মতো সবাই সবকিছু লুট করতে ব্যস্ত হয়ে যায়। অনেক বাথরুমে আসে। বাথরুমে এসে দেখতে পায় একটা দরজা। অনেক দরজা ওপেন করতে গেলে ওপেন হয়। অনেক দরজা ভাঙে। দরজা দিয়ে ভিতরে ঢুকতে অনেকের পেটে চাকু এসে ঢোকে। অনেক ভিতরে এসে পড়ল, রক্ত পড়তে থাকে। মিজান এসে অনেককে আবার মারতে চায়, কিন্তু অনেক সরে গিয়ে মিজানের রানের উপরে চাকু ঢুকিয়ে দেয় জোরে জোরে 3 বার। মিজান চিৎকার করে ওঠে। অনেক টেনে বেডরুমে নিয়ে আসে মিজানকে। সবাই জড়ো হয়েছে। যা ডাকাতি করে পেয়েছে 3 কোটির বেশি টাকা। বস্তা ভরে ফেলেছে 9 জন। অনেক আর মিজানের মারামারি দেখছে। অনেকের হাত পেঁচিয়ে ধরে মিজান অনেকের মুখে জোরে জোরে 3টে ঘুষি দেয়। অনেক মিজানের চোখে আঙুল ঢুকিয়ে জোরে টান দেয়। মিজান চিৎকার করে ওঠে। অনেক ব্যাগ থেকে হাতুড়ি বের করে মিজানের 2 হাঁটুতে জোরে শক্তি দিয়ে বাড়ি দেয়। 2টো আঘাতেই মিজান আর উঠে দাঁড়াতে পারে না। ওরা কেবল দাঁড়িয়েই দেখছে। অনেক যে কত ডেঞ্জারাস সেটা ওরা এখন টের পেয়েছে। অনেক সবগুলো সিসি ক্যামেরা নষ্ট করে, ল্যাপটপগুলো সাথে করে নিয়ে যায়। মিজানকেও নিয়ে বের হয় বাড়ি থেকে। রাতুলের ঘুম ভাঙে। মাঝরাত দেখে সে সামিয়াকে জড়িয়ে তার বুকের ভিতরে ঢুকে শুয়ে আছে। নড়তে গিয়ে বুঝতে পারে ওকেও জড়িয়ে ধরে শুয়ে আছে 2 জন। মাঝখানে রাতুল। রাতুলের দৃশ্যটা অনেক ভালো লাগে। সে কোনো রকমে সবাইকে একটু একটু করে সরিয়ে উঠে দাঁড়ালো। পানি খেয়ে সে বারান্দায় আসে। পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরায়। কয়েকটা দিতেই সামিয়া এসে দাঁড়ালো। কখন উঠেছো? তোমার পায়ে না ব্যথা? উঠলে কেন? ব্যথা তো ছিল, কিন্তু সেরে গিয়েছে। কিভাবে? মেডিসিন নিয়েছিলে? না, তবুও সেরে গিয়েছে। হ্যাঁ, কিন্তু যখন তুমি এসে আমাকে জড়িয়ে ধরেছ, তখনই আমার সব অসুস্থতা কমে গিয়েছে। আমি সুস্থ হয়ে যাই। আমার কিছুই নেই আর। তুমি তো দেখি আস্ত একটা পাগল। তুমি পাশে থাকলে আমি ভালো থাকি রাতুল। এই তো আছি পাশে। আচ্ছা, তোমার কখনো মনে হয় না আমি অনেক খারাপ একজন? কেন মনে হবে? তোমাকে যে সময় দিই না, খোঁজও রাখি না। তোমার কি কখনো ইচ্ছে করে না কারোর সাথে সম্পর্ক জড়িয়ে যেতে? না, করে না। তবে ইগনোর করলে আগ্রহ কমে, আর ভালোবাসা বিশালতা পায় আগ্রহে। ধুর, এত কিছু বুঝি না। আমার মাথায় বিজনেস প্ল্যান ঘোরে শুধু। তুমি নামাজ পড়ে কি দোয়া করো? যেন তুমি সব সময় ভালো থাকো, আর আমাকে যেন ভালোবাসো। দুজনে গল্প করছে। সামিয়া রাতুলকে জ্বালাচ্ছে। রাতুল কিছু বলছে না আজ। সে সামিয়ার ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসায় মুগ্ধ। নিলয় এসেছে অর্কদের দেওয়া ঠিকানায়। একটা ক্লাব থেকে বের হয়েছে জামাল। একটা বাইক এসে থামে ওর সামনে। সে নেশায় ঝাপসা দেখছে। একটা ছেলে দাঁড়ানো, গায়ে কালো কোট, ভিতরে সাদা শার্ট পরা। নিলয় এসে জামালের কাছে। নিলয় বলে,
আমার সাথে চল। কোথায়? কে তুই? ঝাপসা দেখি কেন? আয় আমার সাথে। এই কে তুই? কোথায় যেতে বলছিস? নিলয় একটা জোরে ঘুষি দেয় নাক বরাবর। মার্শাল আর্ট আর বক্সিং ট্রেনিং নিলয় বেশ ভালো মতো আয়ত্ত করে নিয়েছে। জামাল পড়ে যায় নিচে, ওর নেশা কেটে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। জামাল চিৎকার করতে যাবে তখনই নিলয় ওর গালে কাপড় ঢুকিয়ে দেয়। তারপর ওকে টেনে এনে বাইকে তুললো। বাইকে জোরে টান দিয়ে সে তার বাড়ির দিকে যেতে থাকে। তারপর নিলয় জামানকে বাইকে তুলে নিয়ে আসে সোজা নিজের বাড়িতে। আরশিতা বেগম সোফাতেই বসে আছে। ছেলের জন্য তার চিন্তা হচ্ছে। নিলয় যে এখন পুরো পশু হয়ে গেছে। অ্যানিম্যাল পার্ক যেন নিলয় নিজেই হয়ে গেছে। নিলয় জামানকে টেনে নিয়ে বাড়ির ভিতরে আসলো। আরশিদাকে বসে থাকতে দেখে। আরশিদা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। জামানকে টেনে এনে আরশিদার কাছে ফেললো। জামান আরশিদাকে দেখেই বলে, ওই মাগি, তোর জামাই টাকা নিয়েছে, সেটা হয় না না দিবি? তাই বলে এভাবে তুলে আনবি? তোর কাছেই তো শুইতে চেয়েছিলাম, টাকা দিতাম আমি। তার দালাল ছেলেকে পাঠিয়েছিস কেন? দেখ আমাকে ঘুষি মেরে কি অবস্থা করেছে। আরশিদা বেগম জামানকে চুপ করানোর চেষ্টা করে। জামান চুপ করে না, কারণ আরশিদা জানে জামানের কি হতে চলেছে। নিলয় কালো ব্যাগ থেকে লাল কাপড়ে পেঁচানো দাটা বের করলো। কাপড়টা সরায় সে। জামানের কাঁধে হাত রাখে নিলয়। জামানকে টেনে ঘুরিয়ে মুচকি হাসে নিলয়। পিছনে হাত রাখা। আরশিদা বেগম ছেলেকে বারণ করার জন্য এগিয়ে আসতে যায়, কিন্তু নিলয় তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই তিনি থেমে যান। কারণ নিলয় এখন কারো বারণ শুনবে না। নিলয় জামানকে টেনে আনে। এই বাপতি মারছিস কেন আমাকে? আমি কি করেছি? মদার চোদ খাঙ্কির ছেলে, তোকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে নিলয় জামানের গলায় কোপ দেয়। এবার জামানের গলাটা আর বডিতে ছাড়ায় না, অল্প একটু বেঁধে আছে। নিলয় ইচ্ছে করে ছাড়ায়নি। জামানের বডি ধপ করে ফ্লোরে পড়ে যায়। নিলয় জোরে জোরে শ্বাস নিতে থাকে। আরশিদা বেগম চোখ বন্ধ করে সোফাতে বসলো। নিচের দিকে তাকিয়ে আছে সে। নিলয় পায়চারি করছে ওর রাগ কমানোর জন্য, কিন্তু পারছে না। সে আবার দা হাতে নেয়। জামানের বুকে কতগুলো কোপ দিতে থাকে। আরশিদা বেগম বসে তার ছেলের পাগলামি দেখতে থাকে। নিলয় এখন সাইকো ক্যারেক্টারে ঢুকে গেছে। নিলয় হাঁফিয়ে যায়। জামানের অবস্থা খারাপ। নিলয় তার লাশের পাশে বসলো ফ্লোরের উপরে। সিগারেট বের করলো। তারপর আগুন জ্বালিয়ে সিগারেট টানতে শুরু করে। একটা পৈশাচিক হাসি দিতে থাকে নিলয় শব্দ করে। সারা মুখে ওর রক্ত। হাসিতে যেন আরো ভয়ঙ্কর লাগছে। নিলয় সিগারেটের অর্ধেক শেষ করে বলে, মৃত্যু বরণ করার অনেকগুলো উপায় থাকলেও জন্মগ্রহণ করার একটাই উপায় হলো মা। মা যতই খারাপ হোক, সন্তানের সামনে কোনো মা অপমানিত হতে পারে না। কোনো সন্তান সেটা সহ্য করতে পারে না। সন্তান যতই খারাপ হোক, পাগল হোক, তবুও তার সামনে নিজের মাকে কেউ গালি দিলে সেটা সহ্য করতে পারে না মা। আর যে সন্তান সহ্য করে সে আসলেই মানুষ না, সে অমানুষ মা, সে অমানুষ। তুই জানিস তোর ছেলে যখন অনেক খারাপ মা, কিন্তু তোকে যে গালি দেবে আমি তাকে মেরে ফেলবো মা, খোদার কসম মা। সে যদি প্রধানমন্ত্রীও হয় আমি তাকে মেরেই ফেলবো। আমি জানি তুই আমাকে কখনো ভালোবাসিস নি। আল্লাহর কাছে আমার জন্য সবসময় খারাপ দোয়া করেছিস, মৃত্যু কামনা করেছিস। জানিস মা, কতবার মরতে চেয়েছিলাম, পারিনি। সবসময় মনে হতো তোর হাসি মুখটা দেখবো যেদিন, সেদিন মরে শান্তি পাবো। আমি তো আজরাইলকেও দেখতে পেয়েছিলাম মা। আমি জানি আমি খারাপ, কিন্তু তোকে যে বাজে কথা বলবে তাকে আমি মেরে ফেলবো। এটার জন্য যদি 1000 কোটি বছর আমার জাহান্নামে বাস করতে হয় তবু আমি মেনে নেব। কিন্তু আমার শরীরে এক বিন্দু রক্ত, এক পলক চাহনি আর একটা নিঃশ্বাস থাকা অবধি আমার সামনে আমার মাকে কেউ কিচ্ছু বললে আমি তাকে মারবই মা, সে যদি পৃথিবীর কোনো হিংস্র শাসকও হয়। নিলয়ের কথা শুনে আরশিদা বেগম স্থির থাকতে পারে না, কেঁদেই চলেছে সে। নিলয় নিজের চুলগুলো টানতে থাকে। আরশিদা বেগম জানে নিলয় এখন সাইকো হয়ে গেছে। আগে সেই নিলয় নেই, তাকে আর ফিরেও পাবে না। ওর মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। কিন্তু নিলয় অমানুষ নয়। কোনটা ভালো কোনটা ঠিক সেটা নিলয় বোঝে, কিন্তু রেগে গেলে নিলয় আর শান্ত থাকে না। আরশিদা বেগম কাছে যায়, নিলয়কে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, চুলে হাত বোলাতে থাকে। নিলয় তার মায়ের থেকেই প্রথমবার এরকম আদর পাচ্ছে। অনেক এমপির বাড়ি থেকে সবকিছু প্রমাণ সরিয়ে দেয়, রক্ত দিয়ে লিখে দেয় মবস্টার।
তারপর মিজানকে নিয়ে সেখান থেকে চলে আসে সোজা নিজেদের গোপন আস্তানায়। একটা ছোট্ট ঘরে মিজানকে রাখা হয়। মিজান জানে এরা ডাকাত, কিন্তু জামিল তো জেলখানাতে। তাহলে তার বাড়িতে ডাকাতি করে তুলে আনলো কে তাকে? অনেক আসে জামিলের সামনে, অনেক মাটিতে বসে, পেট থেকে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি দুজন মহিলা ডাকাত এসে অনেককে ঠিকঠাক করতে শুরু করে। অনেক, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এমন ছুরির আঘাতে কিচ্ছু হবে না। মিজানকে তুলে এনেছি। কি? জামিল অবাক হয়। অনেক আসলেই সাহসী। জামিল বুঝে গিয়েছে অনেকই পারে এখন তার আগের সেই জৌলুস ফিরিয়ে আনতে। অনেককে টিম লিডার ঘোষণা করার প্রস্তুতি নিয়ে নেয়। কিছু সময় পর অনেক সুস্থ হয়ে ওঠে। পেটে ব্যান্ডেজ করে জামিলকে সাথে নিয়ে সেই ঘরে আসে যেখানে মিজানকে আটকে রাখা হয়। জামিলকে দেখেই মিজান চমকে যায়, কারণ অনেক বছর পর তার সাথে দেখা হচ্ছে। বন্ধু তুই? আমি জানতাম যে তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। জেল থেকে ছাড়া পেয়েছিস কবে? আমাকে কোনো জেল আটকে রাখতে পারবে না, কারণ তোর মতো বেঈমানকে তো মারতেই হবে আমার। শোন, এভাবে ডাকাতি করে আর কতদিন চলবি বলতো? এতটুকু তো বড় পর্যায়ে উঠতে পারিস। শোন, আমার শহরে দুটো বাড়ি আছে, তোর নামে করে দেব। আর ওই যে তোর পাশের ছেলেটা, আমাকে দিয়ে দিস। ওটা একজন রিয়েল ফাইটার। তোকে এখানে তুলে এনেছি মারার জন্য। তোকে আজকে মারবো আর তুই বুঝবি বেঈমান। জামিল পুরো কথা শেষ করতে পারে না, তার আগে 3টে গুলি চলে। পাশে তাকিয়ে দেখে অনেক দাঁড়িয়ে আছে, আর গুলিটা করেছে এমপি মিজানকে। অনেক পিস্তলের মাথায় ফু দিয়ে বলে, ডায়লগবাজি ভালো লাগে না ওস্তাদ। কাউকে মারতে হলে তাকে একেবারেই মারা উচিত। তাকে আমি ওর বাড়িতেই মারতে পারতাম, কিন্তু আপনাকে দেখিয়ে মারার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। সে আপনাকে দেখেছে, কাজ শেষ। অনেক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। জামিল চেয়েছিল মিজানের সাথে গল্প করবে, সে কি কি করেছে সেগুলো জানাবে, কিন্তু অনেকের এত সময় নেই। জামিল মুচকি হাসে। বাকিরাও ভয় পায়। ডাকাত হয়েও তারা ওদের মধ্যে ডাকাতকে ভয় পাচ্ছে। ডাকাত হলে এমন হওয়া উচিত, তবে এবার মনে হয় না পুলিশ চুপ থাকবে। এই মবস্টার ডাকাতদের ধরবে, কারণ সরাসরি এমপিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িতে ডাকাতি হয়েছে, এটা কোনো নর্মাল বিষয় না। তাই সবাইকে এখন এমনভাবে থাকতে হবে যে কারোর উপর কোনোভাবেই সন্দেহ না হয়। কারোর সাথে দেখা হলে কেউ যেন কাউকে না চেনে। মিমির কাজিনরা চলে গেছে। মিমি বুঝতে পারছে না নিলয় সে নাকি শুভ্র। তার হাজব্যান্ডের কাছেও জিজ্ঞাসা করতে পারছে না এ বিষয়ে। শুভ্র হতে পারে, কারণ নিলয় তো গরিব ছিল। তাহলে নিলয় কখনো এত দূরে আসতে পারবে না। আর ওর গায়ে দামি কাপড় চোপড়, যেটা নিলয়ের কপালে কখনোই জুটবে না। সে ঠিকমতো খেতে পারতো না, আর দামি পোশাক, হয়তো সে শুভ্রই হবে। মাহিম উঠেছে, খাবার টেবিলে বসে আছে। মিমিকে বলে, একটা চা বানিয়ে আনো তো। মিমি ভয় পায়, কারণ মিমি কখনো এর আগে চা বানিয়ে খায়নি। সে তো সবসময় নিজে অর্ডার করেছে। কাজের লোকেরা তার কথা মতো সব কিছু এনে দিয়েছে। এখন সেটা আর সম্ভব না, তাই নিজেকেই সব করতে হবে। রাতের খাওয়া প্লেটগুলো মিমি পরিষ্কার করছিল। মাহিমের চিৎকার শুনে রান্নাঘরে আসে, চা বানানো শুরু করে। চা বানানোর শেষে যখন ঢালতে যাবে, ভুল করে গরম পানিটা ওর হাতে এসে পড়ে। মিমি জোরে চিৎকার দেয়। মাহিম দৌড়ে আসে রান্নাঘরে। এসে দেখে মিমির হাত পুড়ে গিয়েছে গরম চা পড়ে। মাহিম মিমির গালে একটা চড় দেয়। মিমি অবাক হয়ে গেছে, সে কি করলো বুঝতে পারছে না। মাহিম চিৎকার করে বলে, কি সমস্যা তোর? ঠিক মতো একটা কাজ দিলে সেটাও করতে পারিস না। দূর, ভালো লাগে না। রান্না করতে গেলে সমস্যা, চা বানাতে গেলেও সমস্যা, তরকারি কাটতে গেলেও সমস্যা। ভাই, তুই কি রাজকন্যা হয়েছিস? দাসদাসীরা থাকবে তোর কাছে? মাহিম, আমার হাত অনেক জ্বলছে। চলুক, আজাইরা কাজ করে বেড়াস। মন চাচ্ছে আরো গরম পানি ঢেলে দিই তোর হাতের উপরে। যা, সামনে থেকে যা। এলোভেরা জেল আছে, লাগিয়ে নে। বিরক্ত কর তুই একটা। সবসময় একটা না একটা ঝামেলা পাকিয়ে রাখবি। তুই কার সাথে বিয়ে হলাম? কোনো কিছুতেই পারফেক্ট না। খালি সুন্দরী হলে হয় না, একটু সংসারের কাজ জানতে হয়। আল্লাহ, জুটিয়েছে আমার কপাল একটা অসহ্য। মাহিম বকতে বকতে রান্নাঘর থেকে চলে আসে। তারপর রেডি হয়ে চলে যায় বাইরে। মিমি একা একা নিজের পোড়া জায়গাটা ঠিক করতে থাকে। অনেক কান্না পাচ্ছে ওর, মরে যেতে ইচ্ছে করছে তার। মিমি সবাইকে সবসময় বলতো তাকে ভালোবাসা কারো যোগ্যতার ভিতরে পড়েই না, কারণ ভালোবাসতে হলে তার মতো পারফেক্ট হতে হবে। মিমি সবসময় নিজেকে পারফেক্ট হিসেবে দেখেছে, আর আজ কি না মিমির মনে হচ্ছে সে পারফেক্টই না, কারো সে যোগ্যই না। এতটা তুচ্ছ এর আগে কখনো মনে হয়নি।
নিলয়কে সে এসবের জন্যই না করে দিয়েছিল, অথচ আজ এসবই তার কাছে ফিরে আসার পর নিজেকে অতি নগণ্য মনে হচ্ছে। আসলে কি হবে এত সৌন্দর্যতা দিয়ে, এত রূপ যে তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। চাঁদনির বাবা কাশেম মিয়া রিক্সা নিয়ে রাতুলের রেস্টুরেন্টের সামনে আসে। রিক্সা দেখেই সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা রিক্সার কাছে আসে। কাশেম চাচাকে বলে, ওই আপনি এখানে রিক্সা রাখছেন কেন? এখানে কি? বাবা, আমার মেয়ে এখানে থাকে, রাতুল আমার জামাই হয়। চুপ, তোর মেয়ে এখানে থাকে মানে? আর স্যার তোর জামাই? বের হয় এখান থেকে। আমার মেয়ে ভিতরে থাকে, ওর সাথে আমি দেখা করব। কেউ থাকে না এখানে, যা এক্ষুনি। আমাকে যেতে দাও, ওর সাথে দেখা করেই চলে যাব, দয়া করো বাবা। ওই তোরে না বললাম এখান থেকে ভাগ? তোর রিক্সা কিন্তু তোর পেছনে গুজিয়ে দেব, যা বলছি। এমন করো কেন? তোমাদের বাবার বয়সী লোকের সাথে এমন করতে নেই। গার্ডরা এসে কাশেমকে ধাক্কা দেয়, তারপর রিক্সাকে তুলে নিয়ে বাইরে ফেলে দেয়। কাশেম বিশাল দামি আর বড় এরিয়াতে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখ দিয়ে পানি পড়েও। ভোরের দিকে তপন চলে যায় চাঁদনির ঘর থেকে। চাঁদনি যেন একটু হাফ ছেড়ে বাঁচে। এখানে সে যে আছে শুধু মিউজিকের শব্দই শুনতে পায়, কানে কখনো আজানের ধ্বনি আসে না। চাঁদনি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভেঙে যায় একটা খারাপ স্বপ্ন দেখে। রাতুল তার মুখ চেপে আছে, আর কতগুলো ছেলে তার সাথে ওইসব বাজে কাজ করছে। চাঁদনি ধরফর করে ওঠে। তারপর থেকে সে জানালা খুলে সেই যে বাইরের দিকে তাকিয়ে আছে, আর সেখান থেকে ওঠেনি। জানালার পাশে বসে সে দেখতে পায় তার বাবাকে গার্ডরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গেটের বাইরে। এটা দেখে চাঁদনি দৌড়ে দরজার কাছে আসে। জোরে জোরে ধাক্কা দিতে থাকে চাঁদনি, কিন্তু দরজা খোলে না কেউ। কেউ আছো? আমার বাবা বাইরে, দয়া করে একটু দরজাটা খোলো। আমার বাবা এসেছে, আমি আবার বাবুর সাথে দেখা করতে চাই, আমি আবার বাবার কাছে যেতে চাই, আমাকে যেতে দাও, দরজা খোলো দয়া করে, কেউ কি শুনতে পাচ্ছ না? চাঁদনির কথা দরজায় থাকা গার্ডের কানে গেলেও কোনো রেসপন্স করে না, কারণ এসবে তারা অভ্যস্ত। চাঁদনি দৌড়ে আসে আবার জানালার দিকে। বাইরে তাকিয়ে দেখে ওর বাবার রিক্সাটা উল্টে পড়ে আছে। গার্ডরা কাশেমকে বলছে, শোন, এরপর যদি আর একবার এসেছিস তোর হাত পা গুঁড়া করে পিছনে মাছের খামারে ফেলে দিব, আর তোর রিক্সাতে আগুন জ্বালিয়ে দেব। কাশেমের হাত পা কেটে যায়। কোনো রকমে উঠে দাঁড়ালো। রিক্সার কাছে আসে সে, বিল্ডিংটার দিকে তাকায়। ঝাপসা চোখ একটা জানালার দিকে আটকে যায়। আবছা সে কাউকে দেখতে পায়। বুকের ভিতরটা ওনার মোচড় দিয়ে উঠল। চাঁদনি বাবা বাবা করে ডাকতে থাকে, কিন্তু সেই আওয়াজ কি আর তার কান অবধি পৌঁছাবে? শার্লিন এখন অনেক কিছু শিখেছে। আজ প্রায় মাস খানেক হয়েছে এখানে এসেছে। চামেলির থেকে অনেকটা বাংলাও শিখেছে। বাংলা বুঝতে পারে হালকা। টুনির সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজনে মিলে জঙ্গলে গিয়ে মধুও সংগ্রহ করে। অনেক কিছু জানে শার্লিন, তবে এভাবে আর চলবে না তাকে তার দেশে ফিরে গিয়ে জেমসের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে কেস করতে হবে। নাহলে জেমস পুরো সিস্টেম নষ্ট করে দিচ্ছে। কিন্তু কিভাবে যাবে সে? পাসপোর্ট ভিসা কোথায় পাবে? ইল্লিগালে গেলে সে তো আবার ধরা পড়বে জেমসের লোকদের কাছে। জেমসের লোক কে এখানে, সেটা ওর জানতেই হবে। শার্লিন ঠিক করে এখান থেকে ওর যেতে হবে, সব কিছু তার সাজাতে হবে। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোথায় যাবে বুঝতে পারে না। চামেলের বলা সেই বাজারটার কথাই জানে শার্লিন। কখনো সে বস্তির বাইরে যায়নি, কারণ একটা ভয় তো তার আছে। শার্লিন কাউকে না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে রাতুলের লোকেরা সব জায়গা খুঁজেছে, কিন্তু শার্লিনকে কোথাও পায়নি। আজকে রাতে সে চলে যাবে ভেবে নেয়। বিকেলে বসে আছে চামেলি আর শার্লিন একটু ওয়াশরুমে আসে। এমন সময় সেখানে একটা জিপ নিয়ে আসে আকাশ এখানে আসে গরিব ঘরের সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে নাচের ক্লাবে বিক্রি করে দেয়। এই কাজের জন্য আস্তে আস্তে চামেলিকে সে পছন্দ করে ফেলে, কিন্তু চামেলি আকাশকে কখনোই পছন্দ করে না। আকাশকে সে অনেক কথা শুনিয়েছে, কিন্তু আকাশ কখনো চামেলিকে তুলে নিয়ে যেতে চায়নি। তবে আজ এসেছে তুলে নিয়ে যেতে। তারপর